আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 10 নিয়ে আজকের আমাদের আলোচনা। এই চ্যাপ্টারে আমরা শিখব কনিক এবং কনিক সেকশন, অর্থাৎ কনিক ও কনিক সেকশন, এইটা নিয়ে আলোচনা করব। তো কনিক সম্পর্কিত আপনারা জানেন যে কনিক বা বাংলায় যেটাকে বলা হয় হলো মোচক, সেটা দেখতে কিন্তু আকৃতিটা অনেকটা এরকম। মানে আপনারা যদি কোন আইসক্রিম খেয়ে থাকেন, কর্নেলি বা কোন আইসক্রিম যেটা আপনারা খেয়ে থাকেন, তো সেই আইসক্রিমটার যে আপনার শেপটা সেটাও কিন্তু এই কনিক। তো এইটার নিয়ে আমরা এখানে আগের চ্যাপ্টারগুলোতে দেখুন আমরা পিরামিড নিয়ে আলোচনা করেছি, সেরকম এইখানে আমরা কিন্তু কনিকের যে ক্ষেত্রফল বা আয়তন বা এইসব জিনিসপত্র নিয়ে আমরা দেখাশোনা দেখবো আর কি। শুধু ক্ষেত্রফল আয়তন না, তারপরে গ্রাফের ভিতরে আমরা কিন্তু উপবৃত্ত, তারপরে অধিবৃত্ত, এইসব কিন্তু বিভিন্ন কিছু এখানে আমরা পাবো। তো চলুন আমরা তাহলে কি কি দেখবো। এখানে আমরা কনিকের উপকেন্দ্র বা ফোকাস দেখবো, নিয়মক বা দ্বিখাক্ষ, উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা যেটাকে এসেন্ট্রিসিটি বলে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্পর্কে জানবো। প্রয়োজনীয় সূত্রাবলী দেখার পরে আমরা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমরা দেখি যে উপকেন্দ্র বা ফোকাস, কনিক, নিয়ামক, উৎকেন্দ্রিকতা, বিকেন্দ্রিকতা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আমরা যদি জানতে যাই, দেখুন এখানে একটা কনিকের শেপ আপনারা দেখতে পাচ্ছেন। তো কনিকের কোনো সমতলে যদি কোনো বিন্দু এরূপ সঞ্চারমান হয় যে নির্দিষ্ট বিন্দু হতে দূরত্ব এবং নির্দিষ্ট সরল রেখা হতে লম্ব দূরত্বের অনুপাতে সর্বদা একটা ধ্রুব সংখ্যা হয়। নির্দিষ্ট একটা বিন্দু হতে দূরত্ব একটা কোনো একটা সমতলে এবং নির্দিষ্ট একটা সরল রেখা থেকে দূরত্ব, এই দুটো দূরত্ব যদি সবসময় কি হয়, একটা ধ্রুব সংখ্যা হয়। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম যে কোনো একটা ধ্রুব সংখ্যা যদি হয়, তাহলে এই যে চলমান বিন্দুটার যে পথ, এই বিন্দুটা মনে করেন যে দিক দিয়ে যাচ্ছে আর কি। তো এই বিন্দুটার যে পথটা প্রত্যেক ক্ষেত্রেই আপনি দেখবেন এখান থেকে যে দূরত্ব, এখান থেকে সেই দূরত্ব সমান হবে। এরকম যদি হয় তাহলে এই পথটাই হলো আপনার কি কনিকের পথ। তো উপকেন্দ্র বা ফোকাস জিনিসটা তাহলে কি, এই কনিকের নির্দিষ্ট বিন্দুটা, তো যে বিন্দুটা এটার আপনার সেন্টারে থাকবে, যেটাকে কেন্দ্র করে এটা অ্যাকচুয়ালি ঘুরতেছে, সেটাই কিন্তু আপনার ফোকাস বা হলো আপনার উপকেন্দ্র। এই যে দেখুন এই পয়েন্টটা থেকে এই নির্দিষ্ট বিন্দু যেটা, এখান থেকে আমরা হিসাব করতেছি এই যে সঞ্চার পথের দূরত্বটা, আর এখানে হলো আপনার আরেকটা রেখা থেকে দূরত্ব হিসাব করতেছি। তো এই নির্দিষ্ট বিন্দু যেখান থেকে আমি দূরত্ব হিসাব করতেছি সেটাই হলো উপকেন্দ্র বা ফোকাস। নেক্সট হলো নিয়ামক বা দ্বিকাক্ষ, ডিরেক্ট ট্রিক্স, সেটা হলো এই যে সরল রেখা যেটা থেকে আমরা দূরত্ব হিসাব করতেছি সেটা হলো আমার নিয়ামক বা দ্বিকাক্ষ। তাহলে আমরা বুঝলাম এই যে সঞ্চার পথটা সেটা হলো আপনার কনিকের সঞ্চার পথ। এই যে নির্দিষ্ট বিন্দু থেকে আমরা এই দূরত্ব হিসাব করি সেই বিন্দুটা হলো ফোকাস, এবং যে সরল রেখা থেকে আমরা দূরত্ব হিসাব করতেছি সেই সরল রেখাটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামক। তো এরপরে দেখুন উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা জিনিসটা কি, কনিকের যে ধ্রুব সংখ্যাটা, ওদের যে ওই যে দূরত্বটা যে ধ্রুব একটা সংখ্যা হবে, সেই ধ্রুব সংখ্যাটাই কিন্তু উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি বলে ইংলিশে। এটাকে কিন্তু এই যে এসেন্ট্রিসিটির ই দ্বারা প্রকাশ করা হয়, নর্মালি ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয় এটা। এবং এর বিভিন্ন মানের জন্য কিন্তু সঞ্চার পথটাও বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেখবেন আপনি ইলিপসের জন্য বা উপবৃত্তের জন্য একরকম, আবার হলো আপনার কনিকের জন্য কি বলে পরাবৃত্তের জন্য একরকম, অধিবৃত্তের জন্য এরকম এরকম এক একটার জন্য কিন্তু এটা ই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন ই ইকুয়াল যদি 1 হয় তাহলে গতিশীল সঞ্চার পথটা পরাবৃত্ত হবে। এখানে আপনারা দেখতেছেন যে যখন 1 ছিল তখন কিন্তু এটা পরাবৃত্ত ছিল। দেখুন ই এর ভ্যালুটার উপর ভিত্তি করে দেখুন যখন 0 ছিল তখন সার্কেল ছিল, যখন আস্তে আস্তে বাড়তেছে 1 এর চেয়ে কম সে সময় ছিল আপনার ইলিপস বা উপবৃত্ত, যখন 1 এর সমান হয়েছে তখন হয়েছে পরাবৃত্ত, এবং 1 এর চেয়ে বেশি হলে সেটা কিন্তু হাইপারবোল হয়ে গেছে বা অধিবৃত্ত হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু সেটাই বলছে, 0 থেকে 1 হলো উপবৃত্ত, ই গ্রেটার দেন 1 হলো অধিবৃত্ত, এবং 0 হলে সেটা কিন্তু বৃত্ত হবে। তো এখন তাহলে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করি। দেখুন এখানে আপনি একটা পরাবৃত্ত দেখতেছেন, পরাবৃত্ত বা প্যারাবোলা শেপটা কিন্তু এরকম হবে আর কি। তো সমতলে কোনো বিন্দু যদি এরূপ গতিশীল হয় যে নির্দিষ্ট বিন্দু হতে দূরত্ব কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে লম্ব দূরত্ব সর্বদা সমান হয়, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি কনিক বলে। তো কনিকের মধ্যে আবার যেটা হলো আপনার আপনার এসেন্ট্রিসিটি বা বিকেন্দ্রিকতা, অর্থাৎ এই দূরত্বটা যেখানে 1, সেটার ক্ষেত্রে আমরা সেটাকে পরাবৃত্ত করব। আর উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট অনুপাতের ধ্রুব সংখ্যা যা 1 অপেক্ষা ক্ষুদ্রতর, মানে 1 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা কিন্তু আমাদের এটা উপবৃত্ত বা ইলিপস হবে। অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, 1 অপেক্ষা কিন্তু বৃহত্তর হবে, তাহলে সেটা কিন্তু আমার অধিবৃত্ত বা হাইপারবোল হবে। এভাবে জাস্ট এই তিনটার মধ্যে যে পার্থক্যটা এটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা আশা করি ভালো করতে পারবেন। এই যে সংখ্যাগুলো ভালো মতো পড়বেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে অধিবৃত্ত কাকে বলে, বা পরাবৃত্ত কাকে বলে, বা উপকেন্দ্রবৃত্ত কাকে বলে, বা কার এসেন্ট্রিসিটি বা আপনার কি বলে ওই যে কি বলে এসেন্ট্রিসিটি মানে হলো আপনার কি বলছিল উৎকেন্দ্রিকতা, কার উৎকেন্দ্রিকতা কত, এরকম কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন
ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো অক্ষরেখা বা এক্সিস হলো উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখা। তো উপকেন্দ্রটা তো আপনারা বুঝতেছেন এই প্যারাবোলার যে নির্দিষ্ট বিন্দু যেখান থেকে আমি দূরত্ব হিসাব করতেছি, এইটার মধ্য দিয়ে নিয়ামকের রেখাটা হলো যে রেখাটা থেকে আমরা দূরত্ব হিসাব করতেছি, তাই না? এই যে এই রেখা এবং এই রেখার মধ্যে দূরত্ব, এটাই দূরত্বর যেটা সেটাই তো আমরা কাজ করতেছিলাম। তো এই যে এইখান থেকে ওই উপকেন্দ্র থেকে এই নিয়ামক রেখার উপর আমি একটা লম্ব টানবো, যেটা হলো এইটা আপনার দিয়ে যাচ্ছে আর কি, এই উপকেন্দ্রের মধ্য দিয়ে আপনার এই পরাবৃত্ত বা উপবৃত্ত বা হাইপারবোলা যেটাই হোক সেটাকে ভেদ করে যাচ্ছে। তো এই যে এটা লম্বটা আঁকলাম সেটাকে কিন্তু আমাদের এখানে অক্ষরেখা বা অ্যাক্সিস বলা হচ্ছে। এইটা লম্ব কার উপরে? এই নিয়ামক রেখার উপরে লম্ব হবে। তো এরপর শীর্ষবিন্দু জিনিসটা কি? শীর্ষবিন্দু হলো অক্ষরেখার ছেদ বিন্দুটা, উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত এবং অক্ষরেখার যে ছেদ বিন্দুটা সেটাই কিন্তু আমাদের শীর্ষবিন্দু। তো আশা করি তাহলে আপনারা জিনিসগুলো বুঝতে পারলেন। যদি বুঝতে পেরে থাকেন, যেমন এই যে এখানে এই জায়গায় সেট করছে এটা উপবৃত্ত বা এটা হলো আপনার পরাবৃত্তের সঙ্গে, তো এইখানে এটা হলো আপনার কি হবে? শীর্ষবিন্দু বা ভার্টেক্স হবে। তো ইংলিশ পার্টগুলো একটু ভালো করে দেখে রাখবেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আমরা দেখি উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস ডিস্টেন্স। ইজিলি বোঝা যাচ্ছে যে উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপস্থিত কোনো বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব। ডাবল কোটি বা ডাবল কোঅর্ডিনেট কি? পরাবৃত্তের যে জ্যাটির অক্ষরেখার উপর লম্ব হয় সেটা হলো ডাবল কোটি। উপকেন্দ্রিক জ্যা হলো কণিকের কেন্দ্রগামী যে কোনো একটি জ্যা। নাভিলম্ব বা উপকেন্দ্রিক লম্ব বা ল্যাটাস রেকটাম হলো কণিকের যে উপকেন্দ্রিক জ্যা অক্ষের সাথে লম্ব, তাকে বলা হয়। তো এই হলো কণিকের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন এগুলো সম্পর্কে একটু ভালো মতো দেখে রাখবেন। এগুলো কিন্তু সংখ্যাগুলো বিভিন্ন সময় আসতে পারে এবং চিত্রের সঙ্গে রিলেট করে করে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু সহজে জিনিসটা বুঝতে পারবেন। তাহলে নেক্সট আমরা 10.2-তে যাচ্ছি, যেখানে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত এবং অতিবৃত্তের সমীকরণ বা ইকুয়েশনটা আমরা নির্ণয় করব। অ্যাকচুয়ালি এখানে আমরা ক্ষেত্রফল বা আয়তন এগুলো নিয়ে আমরা কিন্তু বেশি কথা বলবো না, এখানে আমরা মেইনলি আলোচনা করব এটা সমীকরণ নিয়ে। সমীকরণের মধ্যে আপনি এই যে জিনিসগুলো দেখলেন, ফোকাস আছে, ভার্টেক্স আছে, তারপরে নিয়ামকের সমীকরণ আছে, এই জিনিসগুলো নিয়ে এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। একটা সমীকরণ বানাবো, সমীকরণ থেকে এই জিনিসগুলোর আমরা আলোচনা করব। এবং আপনার একটু কিন্তু এখানে মুখস্থ টাইপের জিনিসই এখানে বেশি আসলে বোঝাচ্ছে, একটু মুখস্থ করার জিনিসই বেশি। জাস্ট একটু মুখস্থ করলে তার উপর ভিত্তি করে কিন্তু আপনি খুব ভালো মতো পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। তাহলে নেক্সট এখন আমরা পরাবৃত্তের সমীকরণটা একটু দেখতেছি। পরাবৃত্ত বা প্যারাবোলা, দেখুন আমরা এখানে মনে করতেছি যে উপকেন্দ্র হলো এস, এই যে দেখুন উপকেন্দ্র, এবং নিয়ামক হলো এই যে নিয়ামকটা যেটা এম জেড এম প্রাইম। এখন নিয়ামকের উপর আমরা যে লম্বটা অঙ্কন করলাম সেটা আমরা জানি উপকেন্দ্রিক লম্ব, যেটা এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তো এই যে এস এ সমান হলো আপনার এ জেড, তাহলে এই যে এস এ দেখতেছেন এবং এ জেড দেখতেছেন, দুইটা সমান হবে আর কি। এখানে এ পরাবৃত্তটা শীর্ষবিন্দু, এই যে এ এটা হলো আপনার পরাবৃত্তের শীর্ষবিন্দু আর কি। এই যে এই পয়েন্টটা হলো এ এবং এ এস এক্স হলো এ এস এক্স, এই যে এটা হলো আপনার অক্ষরেখা। আমরা সংজ্ঞা থেকে কিন্তু এই জিনিসগুলো দেখে আসছি অলরেডি। তো পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমি নিলাম, যেটার নাম দিলাম পি এক্স কমা ওয়াই। তো এরপরে আমরা কিন্তু দেখুন লম্ব, নিয়ামকের উপর লম্ব টম্ব ইত্যাদি যেগুলো আঁকলাম, এগুলো আসলে এগুলো নিয়ে বেশি আমি আলোচনা করবো না, বিকজ এগুলো কিন্তু পরীক্ষায় এরকম আর কি ইকুয়েশন কি বলে, এই যে ডিরাইভ করা যেটা এরকম বর্ণনা করে করে সেটা আপনাদের বেশি আসে না। আমি জাস্ট আপনার এই যে ইকুয়েশনগুলো কিভাবে আসতেছে সেটা একটু দেখানোর জন্য এখানে শর্টলি একটা আলোচনা এখানে ব্রিফ দেওয়া রয়েছে। তো আপনাদের যদি এটা সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা তাদের বইয়ে দেখবেন, ডিটেলসে কিন্তু জিনিসটা করা রয়েছে, বা আমাদের স্লাইডেও কিন্তু মোটামুটি আমি কিছু কিছু জায়গায় স্কিপ করে হয়তো শর্টকাট ভার্সনে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। তো এইটা হলো আপনার অরিজিনটা যদি আপনার মনে থাকে যে কোনো কিছুর, তাহলে কিন্তু একটা মানে সেটা মাথায় একটু ভালো মতো গেঁথে থাকে। এই জন্যই কিন্তু আমি অরিজিন জিনিসটা মানে কিভাবে জিনিসটা আসছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। তো যাই হোক, এখানে এখন দেখতেছেন যে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0, এটা দেখে বোঝাই যাচ্ছে এই যে এ বিন্দু এটা আর কি, এটা আপনার দেখে বোঝাই যাচ্ছে যে এই যে মূল বিন্দুগামী আর কি, মূল বিন্দুটা, তাহলে এটা 0 0 হবে। এবং এ এন সমান হলো এক্স হচ্ছে, এবং তাহলে এই যে এটা হলো এক্স এবং হলো পি এন সমান হচ্ছে এটা হচ্ছে ওয়াই। এটা দেখে বোঝা যাচ্ছে এটা হলো গ্রাফ, আমরা তো পড়ছি কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এগুলোতে আমরা ম্যাথমেটিক্স 1-এ পড়ে আসছি, তো ওখান থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন। তাহলে এখন আমরা যদি এটা দেখুন সংজ্ঞা হতে, আমরা এখানে জিনিসগুলো যেগুলো আনছি এগুলো আপনাদের এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না, বিকজ শুধু শুধু এগুলো নিয়ে আসলে জাস্ট আপনারা একটু দেখে নিতে পারেন যে এস এন সমান এন মাইনাস এ স্টার, ঠিক আছে। এই যে এস এন মানে হলো কি, এই যে এ এন, তার মানে এই পুরো এ এন থেকে কিন্তু আমি এই পার্টটাকে যদি বাদ দিই তাহলে এটা পাবো। তো এইরকম আর কি, এটা দেখলে যে আস্তে আস্তে বুঝতে পারবেন। আমাদের প্রয়োজনটা হলো যে এইখানে আসে
ওয়াই স্কোয়ার সমান 4ax আসছে, এটা হলো আমাদের পরাবৃত্তের মান সমীকরণ। তো আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা। এর আগের জিনিসগুলো যদি আপনাদের প্রমাণ আসে তাহলে সেটা হলো, বাট প্রমাণ আমি এখন পর্যন্ত আসতে দেখিনি। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট না ডিরাইভ করাটা, জাস্ট আমি দিয়েছি কি জন্য আবার বলতেছি, দিয়েছি হলো কারণ আপনারা অরিজিন জিনিসটা কেমন করে জিনিসটা আসছে এটা যদি মোটামুটি দেখে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মাথায় কিন্তু জিনিসটা আসবে, মানে মাথায় জিনিসটা মনে থাকবে অনেক দিনের জন্য। আমার ইকুয়েশন কি তাহলে? ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো 4ax। তাহলে উপকেন্দ্রের নিয়ামকের বাম দিকে হলে তাহলে সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল -4x, যদি উপকেন্দ্র জিনিসটা এই উপকেন্দ্রটা আপনার নিয়ামকের বাম দিকে হয়। এখানে আমরা দেখতেছি নিয়ামকের ডান দিকে এটা, তা যদি এই দিকে হতো আর কি তাহলে সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইকুয়াল -4ax হয়ে যেত। কিন্তু এটা হলো আপনার দেখতেছেন যে উপকেন্দ্রটা যেটা সেটা কিন্তু আপনার নিয়ামকের বাম দিকে হচ্ছে। তো ওকে, এরকম তাহলে বিভিন্ন আকৃতির আমরা পরাবৃত্তি কিছু দেখলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল -4x, যেটা আমি বলতেছিলাম যে যদি আপনার উপকেন্দ্রর ডান পাশে নিয়ামক অথবা নিয়ামকের বাম দিকে যদি উপকেন্দ্র হয় সেক্ষেত্রে এটা হলো -4ax হয়, যেখানে উপকেন্দ্র হবে -a,0 এবং নিয়ামক হবে হলো x ইকুয়াল হলো a এবং অক্ষ হবে হলো y ইকুয়াল 0, এই যে অক্ষরেখা আর কি, এই যে এটা। আচ্ছা, তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল হলো a এবং x স্কোয়ার ইকুয়াল 4ay হলো যদি এইরকম আসে জিনিসটা, তাহলে সেক্ষেত্রে উপকেন্দ্র আমরা দেখতেছি 0,a, নিয়ামক হচ্ছে হলো y ইকুয়াল হলো -a এবং অক্ষ হলো x ইকুয়াল 0 এবং আপনার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো y ইকুয়াল a। তো এইভাবে আর কি আপনাদের অ্যাকচুয়ালি খুব বেশি একটা মনে রাখার এখানে প্রয়োজন নেই, আপনারা জাস্ট এই যে ইকুয়েশনটা মনে রাখবেন এবং চিত্রটা মনে রাখবেন। তাহলে যদি এইটুকু মনে রাখতে পারেন তাহলে বাকিটা এইটা যে আপনার কি হবে -a,0 হবে সেটা ইজিলি বোঝা যাচ্ছে, বিকজ এটা x অক্ষ, এই যে মূল বিন্দুটা হলো এই জায়গায়, তাহলে এই পাশে একটা অবশ্যই -a হবে, -a,0 হবে এটা। আর এটার ক্ষেত্রে হলো দেখুন এই যে y অক্ষ আর এই যে x অক্ষ, তাহলে এই জায়গায় হলো মূল বিন্দু, তাহলে এই পয়েন্টটা হলো a,0,a হবে, সেটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে এরকম আর কি। তা এই জন্য ইকুয়েশনটা মনে রাখতে হবে এবং আসলে চিত্রটা মনে রাখতে হবে, তাহলে বাকি পার্টটা কিন্তু মোটামুটি আপনারা লিখতে পারবেন। x ইকুয়াল যে এটা a হবে এটা কিন্তু দেখেই বোঝা যায় যে এটা x ইকুয়াল a হবে বা y ইকুয়াল 0 হবে বা x ইকুয়াল a হবে, এগুলো কিন্তু আসলে দেখেই মোটামুটি আইডিয়া পাওয়া যায়। তো এই জন্য এইভাবে খেয়াল করবেন আর কি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তারপরে নেক্সট আমরা আরও কিছু দেখি, যদি এই জিনিসটা এই দিকে হয় তাহলে সেটা হলো x স্কোয়ার সমান 4ay হবে, যেখানে উপকেন্দ্র 0,-a হবে, নিয়ামক y ইকুয়াল a হবে, অক্ষ হলো x ইকুয়াল 0 হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল -a হবে। আচ্ছা, এরকম আর কি জিনিসপত্র। তা এখানে দেখুন, এখানেও কিন্তু একটা মোটামুটি দেখছেন ই মানে হলো কি আপনার ওই যে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, সেটার মানের উপর ভিত্তি করে যে এখানে যে চেঞ্জটা হচ্ছে পরাবৃত্ত, অতিবৃত্ত, উপবৃত্ত, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। দেখুন ই সমান 0.08 সবসময় আছে এখানে, আবার এখানে ই ইকুয়াল 0.0 দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন কিছু আপনাদের সবগুলো একটা সামারাইজ করে আপনাদের জন্য এখানে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খাতা কলম নিয়ে ক্লাসের সামনে আপনারা যদি থাকেন তাহলে লিখে ফেলেন, আর যদি খাতা কলম না থাকে তাহলে এখনই খাতা কলমটা বের করেন, বের করে লিখে ফেলেন জিনিসটা। এই যে দেখুন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই জিনিসগুলো কিন্তু আপনার জিনিসটা প্রয়োজন হবে এবং পাশে আপনি চিত্রটা এঁকে ফেলবেন এইভাবে সুন্দর মতো, তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। তো এইভাবে আর কি চিত্র আঁকবেন এবং সাথে এই লেখাগুলো লিখে রাখবেন, তাহলে কিন্তু এইভাবে আপনার খাতা একটা সুন্দরভাবে একটা নোট খাতা তৈরি হয়ে যাবে, যেখানে আপনি সুন্দরভাবে কি করতে পারলেন, সুন্দরভাবে সবগুলো ইকুয়েশন থাকলো এবং সাথে চিত্রটা থাকলো। তো এইরকমভাবে দেখুন, এই যে এইভাবে কিন্তু আমরা দুই রকম এখানে দিয়েছি, বাট আসলে আমরা তো জানি যে এটা এই পাশে হতে পারে, এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে, মানে টোটাল 4 রকম অ্যাকচুয়ালি হয়। তো 4 রকমের জন্য 4 ভাবে আপনারা সুন্দরভাবে সূত্রগুলো নোট করে ফেলবেন, তাহলে আপনার পরীক্ষার জন্য সেটা পরীক্ষার আগে আগে একটু দেখলে আপনাদের জন্য সেটা ভালো মনে থাকবে। তো নেক্সট আমরা তাহলে পরাবৃত্ত নিয়ে তো অনেক সমীকরণ দেখলাম, এখন আমরা উপবৃত্ত বা ইলিপস নিয়ে একটু দেখি। উপবৃত্ত মানে বৃত্ত এবং উপবৃত্তের মধ্যে যে পার্থক্যটা, যে বৃত্ত কিন্তু একদম আপনার সব জায়গা থেকে কিন্তু দূরত্বটা সেম ছিল, যেটাকে ব্যাসার্ধ বলা হতো, বাট উপবৃত্তের কিন্তু দেখুন চেঞ্জ আপনার কিন্তু সব জায়গায় কিন্তু সেম না। তো এখানে কিন্তু আপনার এখানে যে সেন্টার একটা আছেই, তার পাশাপাশি কিন্তু এখানে উপকেন্দ্র বলেও 2টা পার্ট রয়েছে। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখছি একটা উপকেন্দ্র আছে, বাট এখানে অতিবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব কি বলে, উপবৃত্তের ক্ষেত্রে আমরা দেখবো যে 2টা উপকেন্দ্র আছে। তাহলে দেখুন উপকেন্দ্র এস, এই যে দেখুন এস এবং এম জেডের নিয়ামক এবং ই হলো এখানে উৎকেন্দ্রিকতা। তাহলে এস জেড একটা লম্ব অঙ্কন করছি আমরা, এই যে দেখুন এস জেড লম্ব অঙ্কন করছি এই নিয়ামকের উপরে। তারপরে আমরা
এখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এগুলো প্রমাণটা আর কি দেখাইছে। প্রমাণটা আমি আবার বলতেছি, প্রমাণটা কেন দেখাচ্ছি যেন আপনাদের অরিজিন জিনিসটা একটু মনে থাকে। তো এই জন্যই আর কি থিওরিটিক্যাল পার্টগুলো কিন্তু একটু আলোচনা এইভাবে দেখানো লাগে, তাহলে জিনিসটা আপনার মাথায় থাকে। তাছাড়া দেখেন আপনাদের বইয়ের মধ্যেও কিন্তু এই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আছে। এখন কথা এগুলো যেহেতু আপনাদের পরীক্ষায় আসবেই না, তাহলে কেন আপনাদের বইয়ের মধ্যে এই জিনিসগুলো দিয়েছে? এগুলো দিয়েছে বিকজ এগুলো কিন্তু আপনার জ্ঞান ডেভেলপ করার জন্য, আপনার এই জিনিসটাকে আরো ভালো করে বোঝার জন্য প্রয়োজন, এই জন্যই কিন্তু এই জিনিসগুলো দেওয়া রয়েছে। তো থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো আমাদের কিন্তু এগুলো দরকার নেই। আমাদের দরকার হলো এই লাস্টের পার্টটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হলো 1, এটা হলো উপবৃত্তের সমীকরণ। তো দেখুন প্যারাবোলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এবং এই যে উপবৃত্তের ক্ষেত্রে দেখুন এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বাই বি স্কোয়ার সমান হলো 1। এইভাবে আর কি এই যে ডিফারেন্সটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লিখে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এরপরে দেখি এখানে আমাদের ওই যে পরাবৃত্তের মধ্যে যেরকম বিভিন্ন শেপের জন্য বিভিন্ন রকম পেয়েছিলাম, সেরকম এখানেও আমরা কিন্তু পাবো। দেখুন যখন a গ্রেটার দেন b হবে তখন এই উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, দেখুন উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা হবে 0,0 বৃহদক্ষ, এই যে এটা হলো আপনার বৃহদক্ষ এবং এটা হলো আপনার ক্ষুদ্রাক্ষ। তা বৃহদক্ষ হবে হলো দৈর্ঘ্য 2a এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2b। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস ae,0। তো এখানে এবং এখানে দুইটা, এই জন্য একটা হলো ae, এটা এই যেহেতু ডান পাশে তাহলে এটা কি হবে মাইনাস ae,0, আর এই পাশে যেহেতু বাম পাশে এটা হবে ae,0। দুইটা উপকেন্দ্র, এই জন্য কিন্তু প্লাস মাইনাস হয়েছে। নিয়ামকের সমীকরণ আমরা জানি এই সাইড বরাবর যেগুলো থাকে সেটাও কিন্তু দুইটা থাকবে এখানে, প্লাস মাইনাস a বাই ই। বৃহদক্ষের সমীকরণ হলো y ইকুয়াল 0, এই যে বৃহদক্ষের এটা সমীকরণটা দেখে বোঝাই যাচ্ছে এটা কিন্তু আপনার x অক্ষর একদম সাথে রয়েছে, x অক্ষের সঙ্গে x অক্ষটাই কিন্তু আর কি, এই জন্য এখানে কিন্তু y ইকুয়াল 0 এবং ক্ষুদ্র অক্ষ কিন্তু y অক্ষটাই, এই জন্য কিন্তু এটা x ইকুয়াল 0 হয়েছে। তো এরপরে দেখুন উৎকেন্দ্রিকতা হলো ই স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, যেখানে আমরা যদি এখানে এটাকে a স্কোয়ার দিয়ে যদি ভাগটা যদি করে ফেলি তাহলে দেখুন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার। তো এই যে তাহলে এই উৎকেন্দ্রিকতা এইভাবে সূত্রটা মনে রাখলেন। তারপরে উপকেন্দ্রিক লম্ব হলো 2b স্কোয়ার বাই a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল প্লাস মাইনাস ae, এবং ই যেটা এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা সেটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে হবে। এরপরে দেখুন যদি সেটা আমাদের এইরকম হয় আর কি শেপটা, তাহলে সেক্ষেত্রে দেখুন b গ্রেটার দেন a হবে, কারণ এটা হলো আপনার b এবং এটা হলো a। তো b এর সাইজটা এখানে a এর চেয়ে বড় দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু উপকেন্দ্রিক কেন্দ্রের স্থানাঙ্ক সেম 0 0ই রয়েছে। বৃহৎ অক্ষর এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কি, দেখুন বৃহৎ অক্ষের অক্ষ আগেরটা ছিল 2a আর এখানে কিন্তু 2b হয়ে গেছে, ক্ষুদ্র অক্ষ আগে ছিল 2b এখানে কিন্তু 2a হয়ে গেছে, যেহেতু আমাদের বৃত্তর সাইজটা কিন্তু আপনার 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এই জন্য এরপরে দেখুন উৎকেন্দ্রের স্থানাঙ্ক এখানে একটা এবং এখানে একটা, যখন 0 প্লাস মাইনাস b। নিয়ামকের সমীকরণ এখানে এবং এখানে আছে প্লাস মাইনাস b বাই ই। বৃহদক্ষের সমীকরণ x ইকুয়াল 0, এই যে বৃহদক্ষ হলো এইটা আর কি x ইকুয়াল 0 এবং ক্ষুদ্রাক্ষ হলো এটা y ইকুয়াল 0। এরপরে দেখুন উৎকেন্দ্রিকতা হলো আমরা এই যে জানি ইকুয়াল রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার বাই এটা হলো b স্কোয়ার, তাহলে 1 মাইনাস a স্কোয়ার বাই b স্কোয়ার হবে, তাই না? ওকে ফাইন। তারপরে উপকেন্দ্রিক লম্ব হলো 2a স্কোয়ার বাই b, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল প্লাস মাইনাস be। তো এখন যে জিনিসগুলো আপনারা দেখলেন এইটার উপরে আমরা এখন কি করব, একটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এতক্ষণ যে জিনিসগুলো আমি দেখালাম সেগুলো যে আসলে আপনাদের মনে রাখতে হবে বা জানতে হবে, সেটা বুঝতে পারবেন জিনিসটা। দেখুন একটা রচনামূলক প্রশ্নোত্তর, এটা একটা আপনাকে ইকুয়েশন দিয়ে বলছে এটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা লাগবে, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ এবং নিয়ামকের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তো তার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, উপবৃত্তের যে মান সমীকরণটা আমরা দেখছিলাম সেটা ছিল x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান হলো 1। তো এইরকম ভাবে আমাদের আগে এটাকে সাজাইতে হবে, তাহলে কিন্তু আমি a b এর ভ্যালুগুলো পাবো এবং a b এর ভ্যালু তারপরে এবং e এর ভ্যালুটা আমাদের কিন্তু সেখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, কারণ আমরা e এর সূত্রটা কিন্তু জানি, রুট ওভার এইরকম যে সূত্রটা ছিল সেটা। এইরকম করে কিন্তু আমরা সুন্দরভাবে তারপরে a এবং b পাইলে তারপরে e এর ভ্যালু পাইলে তাহলে কিন্তু আমরা বাকি উপকেন্দ্রদ্বয় তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবকিছু কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখুন উপবৃত্তের সমীকরণটাকে আমরা যদি এরকম এইভাবে আনতে চাই তাহলে সেজন্য আমাদের কি করতে হবে, 3 আর 4 এর লসাগু এই যে 12, এই 12 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু হবে জিনিসটা। তো 12 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখুন এই যে নিচে যদি 12 আসে তাহলে এটা কাটাকাটি করে x স্কোয়ার বাই 4 দেখুন, এবং এটা কাটাকাটি করে কিন্তু y স্কোয়ার বাই 3 আসতেছে, দেখুন সমান হলো 1 আসতেছে। তাহলে সেটাকে আমরা কিন্তু যদি একটু ইয়া করে লিখি, কি বলে সবকিছু উঠে দিয়ে লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা কিন্তু পাবো হলো এই যে এইভাবে সুন্দরভাবে x স্কোয়ার বাই 4 কে আমি লিখলাম 2 স্কোয়ার, 3 কে আমি লিখলাম রুট 3 হোল স্কোয়ার, 1 হলো 1 হইলো। তাহলে এখান থেকে কিন্তু এইটা তাহলে হলো আমার a এবং এটা হলো আমার সেই b। তাহলে এখন
দেখুন এ এবং বি আমি লিখে ফেললাম। এখন উৎকেন্দ্রিকতার যে ইকুয়েশনটা সেটা কি, ই ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তো এখানে জাস্ট এ বি এবং এর ভ্যালুগুলো আমি যদি বসাই তাহলে কিন্তু উৎকেন্দ্রিকতা আমি পাচ্ছি। এবং উৎকেন্দ্রিকতা দেখুন উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু 0 থেকে 1 এর মধ্যে হয়। দেখুন এটা হাফ 0 থেকে 1 এর মধ্যে পড়তেছে আর কি, রেঞ্জের মধ্যে পড়তেছে। উপকেন্দ্রদ্বয় আমরা জানি এখানে প্লাস মাইনাস এই কমা 0। তো আপনারা এখানে সুন্দরভাবে কিন্তু উপবৃত্তের ছবিটাও এঁকে দিতে পারেন এইভাবে, এবং এই যে প্রত্যেকটা কিন্তু আপনারা ইয়া করে দিতে পারেন। যেমন এখানে প্লাস মাইনাস 1,0, তো তাই এখানে দিলেন 1,0 এটা, আর এটা হলো মাইনাস 1,0। এইভাবে কিন্তু আপনাদের ছবিটা এঁকে দিলে আরও কিন্তু ভালো হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখুন 2b² আমরা কিন্তু দেখুন আমরা কিন্তু মনে রাখতে হবে, যেটা আমি বলতেছিলাম যে ইকুয়েশনগুলো ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো দেখুন এখানে কিন্তু বুঝতে পারতেছেন যে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা এই যে এগুলো ভ্যালুগুলো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো এই যে দেখুন বি এর ভ্যালুটা আমরা বের করছি, তো এখান থেকে এটাও পেয়ে গেলাম। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তো উপকেন্দ্রিক লম্ব হলো কোনটা, হলো আপনার সে প্লাস মাইনাস এই, তো এই যে এইটা এবং এইটা। তো দেখুন প্লাস মাইনাস এই, তার মানে এই 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 সমীকরণ এবং এই সমীকরণটা কি হবে, এই যে জাস্ট এর ভ্যালু এর ভ্যালু সব কিন্তু আমরা জানি, এর ভ্যালু এখানে আছে এবং এর ভ্যালু বের করছি। সবগুলো করার পরে দেখতেছি আমরা x ইকুয়াল প্লাস মাইনাস 1, তার মানে এইটার ভ্যালু হচ্ছে x ইকুয়াল 1 এবং এটা হচ্ছে x ইকুয়াল মাইনাস 1। তারপরে আমরা আর কি দেখতেছি, নিয়ামকের সমীকরণ। নিয়ামক আমরা জানি যে এই যে দুই সাইডে দুইটাতে থাকে সেটা। তো এখানে দেখুন x ইকুয়াল প্লাস মাইনাস a বাই ই। এই যে ইকুয়েশনগুলো দেখুন ফর্মুলাগুলো সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। ফর্মুলাগুলো মাথায় না থাকলে কিন্তু আসলে এই চ্যাপ্টারে আসলে কিছুই করা যাবে না, পুরোই আটকে থাকবেন। আর ফর্মুলাগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারে আপনাকে কোথাও কেউ আটকাতে পারবে না। তো এইটাই কিন্তু আপনার এই চ্যাপ্টারের একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, দুইটাই একসাথে। পড়াশোনা করলে আপনি খুব অ্যাডভান্টেজ পাবেন এবং পড়াশোনা না করলে কিন্তু আপনি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাবেন। তো এরপরে আমরা তাহলে অধিবৃত্ত বা হাইপারবোল নিয়ে এখন একটু দেখি। প্যারাবোলা দেখছি, ইলিপস দেখছি, এখন হাইপারবোল নিয়ে সেই সেমভাবে কথাগুলো বলবো। তো ফার্স্টেই দেখুন এখানে আপনার হাইপারবোলের শেপটা কীরকম সেটা আপনারা দেখতে পারলেন। তো দেখার পরে এখানে তাহলে নিয়ামক কিন্তু এই যে এই দুইটা হলো নিয়ামক, এইটা হলো আপনার অক্ষ, তারপরে হলো এই যে এখানে কিন্তু আপনার এইটা হলো আপনার যে শীর্ষ দুইটা এখানে আছে, এই যে এখানে কিন্তু আপনার উপকেন্দ্র এখানে দুইটা আছে। তো যাই হোক এখন এগুলো নিয়ে তো আমরা বলছি যে এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলবো না, এটা জাস্ট প্রমাণ, জাস্ট আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ মিলাই পড়তে পারেন, সমস্যা নেই, ইটস আপ টু ইউ। আপনাদের যদি একটু ডিটেলসে স্টাডি করতে ইচ্ছা হয়, বাট আপনাদের আসলে এখানে ক্লাস শুধু লং করে আসলে কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকেই মনে করেন যে জিনিসটা পরীক্ষা আসে না সেটা কেন পড়ানো হবে, তো এই জন্য কিন্তু আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, যেহেতু এটা পরীক্ষা আসবে না। তো যাই হোক এটা পরীক্ষা আসলো না, তাহলে এখন আমরা আমাদের এখানে মেইন যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আমাদের সংজ্ঞাটার ক্ষেত্রে, মানে কি বলে ওই যে মেইন যে সমীকরণটা, প্রমাণ সমীকরণটা সেটা দেখুন হাইপারবোলের ক্ষেত্রে কিন্তু ই সবসময় গ্রেটার দেন 1 হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো 1 এটা। তা আর আমরা যখন উপবৃত্ত দেখছিলাম তখন আমরা দেখছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হলো 1। তো এই যে দুইটার মধ্যে যে ডিফারেন্সটা একটু বুঝবেন, তাহলে দেখুন একটাতে প্লাস আছে একটা মাইনাস আছে, আর কিচ্ছু না কিন্তু। তো এই আর কি, এই প্লাস মাইনাসের জন্যই কিন্তু আপনাদের দেখবেন যে ম্যাথটাও ভুল হয়ে যেতে পারে। তো জাস্ট একটা মাত্র প্লাস এবং মাইনাসের জন্য। সো অবশ্যই খেয়াল করে ভালো মতো করে চেষ্টা করবেন জিনিসটা একটু মাথায় রাখতে আর কি। তো এবার দেখুন তাহলে এখানেও আমরা কিছু সূত্রগুলো নিয়ে আসি। তা দেখুন অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এই কমা 0। এটা কিন্তু আপনার কিসের মতো দেখতেছেন, উপবৃত্তের মতোই দেখতেছেন আর কি, উপকেন্দ্র বা অধিবৃত্তের কেন্দ্রগুলো একই রকম। তির্যক অক্ষর সমীকরণ বা এক্স অক্ষের সমীকরণ, আবার অধিবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য পাচ্ছি আমরা 2a। অনুবন্ধী বা কনজুগেট এক্সেসের সমীকরণ বা ওয়াই অক্ষের সমীকরণ আমরা পাচ্ছি x ইকুয়াল 0। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হলো জিনিস। তো এখানে এই হলো আপনার হাইপারবোলার যে ছবিটা। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো আমরা পাচ্ছি যে 2b, এবং আপনার উৎকেন্দ্রিকতা কিন্তু আমরা পাচ্ছি ই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা সেখান থেকে আমি পাচ্ছি ই ইকুয়াল হলো √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এরপরে নিয়ামকের সমীকরণ হলে x ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, উপকেন্দ্রিক লম্ব 2b স্কোয়ার বাই এ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল প্লাস মাইনাস এই, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হলো 2ae, এবং সাধারণত দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। দেখুন এটার সঙ্গে কিন্তু আমাদের বৃত্তের যে সমীকরণ ছিল সাধারণ, সেটার একটা মিল রয়েছে। বৃত্তেরটা কি ছিল, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখানে কিন্তু দেখুন যে x এর জায়গায় একটা সাথে একটা x এর সাথে a স্কোয়ার আসছে, এবং y স্কোয়ারের সাথে একটা b আসছে, এবং এই যে 2hxy বলে একটা আলাদা টার্ম চলে আসছে। তো এই আর কি, এইটা কিন্তু সর্বদা একটা কনিক প্রকাশ করে এইটা দ্বারা, এবং এইটা দ্বারা বৃত্ত প্রকাশ করে, এবং এটা দ্বারা একটা কনিক প্রকাশ করে। দুইটার মধ্যে ডিফারেন্স করে পড়বেন, তাহলে আপনাদের জন্য পড়াটা সুবিধা হবে। তো এখানে হচ্ছে এরকম
যে ত্রিভুজের যদি সেটা ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা এইভাবে বের করি, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা বৃত্ত হবে কখন, যদি a ইকুয়াল b এবং h ইকুয়াল 0 হয় তখন সেই ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখুন a h g আপনার ওই সমীকরণটা কিন্তু আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এখানে নির্ণায়কের মাধ্যমে সলভ করার চেষ্টা করতেছি, ত্রিভুজের ক্ষেত্রফলটা আর কি বের করতেছি। তো বৃত্ত হবে কখন, যখন a ইকুয়াল b এবং h ইকুয়াল 0 হবে। পরাবৃত্ত হবে যখন a স্কয়ার মাইনাস ab সমান 0, অথবা এবং ত্রিভুজটা অবশ্যই এর ক্ষেত্রফলটা 0 হবে না, কারণ 0 হলে সেটা তো একটা সরলরেখা হয়, তো 0 হওয়া যাবে না। এবং দেখুন উপবৃত্ত হবে কখন, যখন h স্কয়ার মাইনাস ab লেস দেন 0, আর অধিবৃত্ত হবে h স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন 0। তাহলে বৃত্ত হবে h ইকুয়াল 0 হলে, তারপরে আপনার পরাবৃত্ত হবে h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হলে, উপবৃত্ত হবে h স্কয়ার মাইনাস ab লেস দেন 0 হলে, এবং অধিবৃত্ত হবে h স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন 0 হলে। এভাবে দেখুন চারটা কিন্তু এখানে জিনিস আমরা দেখতেছি, এই চারটা নিয়েই তো আমরা এখানে মূলত পড়াশোনা, আসলে চারটার মধ্যে এই তিনটা নিয়ে পড়াশোনা করতেছি, বৃত্ত নিয়ে কিন্তু আমাদের অলরেডি পড়াশোনা করা হয়ে গেছে। তো ওকে, এখন তাহলে আপনারা একটা ইকুয়েশন আপনাকে দিয়ে যদি বলে এই সমীকরণটি কোন ধরনের কণিক সেটা নির্ণয় করো, তো ওই যে আপনারা তো সূত্রটা দেখেই ফেললেন যে এইচ স্কোয়ারে যে এখানে এই যে ফর্ম জিনিসগুলো দেখতেছেন এইটা আমার লাগবে, এখান থেকে আমি দেখবো যে এটা ইকুয়াল 0 নাকি লেস দেন 0 নাকি গ্রেটার দেন 0। তো তাহলে এটাকে আমাদের কি করতে হবে, প্রথমে মেইন যে সমীকরণটা আসে সেটার সঙ্গে এটাকে আমার তুলনা করতে হবে। তো মেইন সমীকরণের সাথে তুলনা করলে দেখুন এই যে ax স্কোয়ার, তাহলে এখানে এটা হলো আপনার a, তাহলে দেখুন a ইকুয়াল 3, আর এটা হয় by স্কোয়ার, তাহলে এটার সাথে আমরা তুলনা করলে প্লাস by স্কোয়ার হয়, তো এখানে দেখুন মাইনাস b, তাহলে -4 হচ্ছে, c ইকুয়াল কত হচ্ছে -4, এই যে -4, f ইকুয়াল হচ্ছে 4, মানে এই যে এখানে হলো 2gx + 2fy, তার মানে এইটা কিন্তু দেখুন 2 × 4y হচ্ছে। তো এই জন্য কিন্তু 2g আমরা জানি হলো 2gy, তাহলে এটার সাথে তুলনা করলে দেখুন g এবং 4 কিন্তু সেম, কি বল 2gx আর কি, তাহলে কিন্তু 2gx আর কি, তার মানে এই যে এটা আর কি। তাহলে দেখুন সেটার সাথে আমি তুলনা করলে এখানে কিন্তু পাচ্ছি 6 × 2 = 12, তার মানে g = 6 পাচ্ছি, আর f ইকুয়াল এটার সাথে তুলনা করলে 2fy, তাহলে f কিন্তু আমরা 4 পাচ্ছি, এবং h ইকুয়াল আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। তো এই কয়টা সবকিছু যদি আমি পারি, তাহলে এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করব। ক্ষেত্রফলটা আমাদের দেখতে হবে যে 0 কিনা, যদি 0 হয় তাহলে বলবো কি সেটা সরলরেখা, যদি 0 না হয় সেক্ষেত্রে আমরা h স্কয়ার ab এই ভ্যালুগুলো আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটার মধ্যে পড়ে। তো প্রথমে আমরা তাহলে এটা নির্ণায়কের মধ্যে আমরা যদি নেই, তাহলে ওই যে দেখুন আগে যেভাবে আমরা লিখছি এখানে কিন্তু এই জায়গায় a থাকে, তারপরে এখানে কিন্তু আপনার 0 থাকে, এরপরে এখানে h থাকে আর কি, তারপরে এখানে হলো আপনার কি থাকে g থাকে, এভাবে আর কি। ওই যে আগে যে ফর্মুলাটা দেখছেন জাস্ট ফর্মুলাটা কিন্তু এখানে ডাইরেক্ট বসিয়ে ফেলছি। তো আপনারা আশা করি খাতায় লিখে রেখেছেন ফর্মুলাটা, তো ফর্মুলাটা দেখে আপনারা এই ভ্যালুগুলো বসায় এখন এটা ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করলে আপনারা জানেন যে অলরেডি নির্ণায়ক কীভাবে আপনি সলভ করতে হয়। নির্ণায়ক এটা ম্যাথমেটিক্স 1-এর একদম চ্যাপ্টার 1-এ আপনারা পড়ে এসেছেন, তো এটা আর বেশি আমি কথা বলবো না। জাস্ট 3 যখন নেবেন তখন এই যে -4 এই যে এই পার্টটা নিতে হবে, তো মাইনাসে মাইনাসে +16, প্লাসে মাইনাসে -16, আর পরে যখন আপনি 0 নেবেন তখন 0 নিলে তখন তো আর কিছুই করা লাগবে না। তো এরপরে আমরা 6 যখন নিব, তখন আমরা যখন এই 6টা নিচ্ছি তখন আমরা দেখুন এই যে 0 4, তাহলে 4 0 0, আর এখানে কত মাইনাসে +24 হয়ে যাচ্ছে। তো এরপরে এখানে ভিতরে ক্যালকুলেশন করলে টোটালি আমাদের 144 আসতেছে, যেটা কিন্তু 0 না। তো এখন তাহলে আমরা এটা বলতে পারতেছি যে এটা সরলরেখা হবে না। এখন আমরা তাহলে h স্কয়ার মাইনাস ab এর ভ্যালুটা বের করি, সেখান থেকেই তো আমরা বের করতে পারবো যে এটা আসলে কোন ধরনের কণিক। তো h স্কয়ার মাইনাস ab, তো h এর ভ্যালু আমরা তো এখানে জানি, ab এর ভ্যালুটা আমরা এখানে জানি, তো ভ্যালুটা বের করে ফেললাম। ভ্যালুটা বের করার পরে আপনি দেখতেছি 12, যেটা 0 চেয়ে বড়, এবং 0 চেয়ে বড় যদি হয় তাহলে কিন্তু সেটা একটা অধিবৃত্ত নির্দেশ করে। যখন h স্কয়ার মাইনাস ab যেটা 0 চেয়ে বড় হবে তখন কিন্তু সেটা অধিবৃত্ত নির্দেশ করে। তো এইভাবে আর কি এই ধরনের ম্যাথগুলো করতে হবে। এখন এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যখন অনেকে মনে করে কি আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা অনেকে বের করে না, কারণ মনে করে যে আমাদের জাস্ট এই পার্টটা দিলেই আমি কিন্তু অ্যান্সার বের করতে পারবো, কারণ এটা কিন্তু নর্মালি 0 হওয়ার সম্ভাবনা কমই থাকে। বাট এই ভুল কিন্তু করবেন না, কারণ হঠাৎ করে কিন্তু আপনাকে এমন প্রশ্ন দিতেও পারে, খুব সহজ প্রশ্ন দিয়ে দিল যেখানে আপনার ত্রিভুজের ক্ষেত্রফলটাই 0 হয়ে যাবে, তার মানে আপনার এটা একটা সরলরেখা হয়ে গেল। তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে যদি আপনি এই পার্টটা বের করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্সারটা ভুল করে ফেলবেন। তো এই জন্য কিন্তু পুরোটাই আপনার কিন্তু ফার্স্ট থেকে পুরোটাই অ্যান্সার করতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। তো আপনি যদি শুধু এইটুকু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কাটা যাবে। তো এখন আমরা তাহলে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখবো এক নজরে। প্রয়োজনীয় সূত্রাবলীগুলো সব দেখার পরে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল সেকশনে চলে যাব। দেখুন আমরা পরাবৃত্তের সূত্রাবলীগুলো ওই যে কয়টা আমি 4 রকম দেখাইছিলাম, একটা হলো আপনার এই দিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, 4টার জন্য যে 4 রকম ইকুয়েশনগুলো ছিল সবগুলো দেখুন একটা ছকের মাধ্যমে করে ফেলা হয়েছে। এই জন্যই বলতেছিলাম যে আপনাদের খাতায় আপনারা সুন্দরভাবে লিখে রাখেন, যদি এখনো না লিখে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে পজ করে পিকচারটা তুলে ফেলতে পারেন, বা আপনি
সুন্দর করে কিন্তু ক্রপ করে সুন্দরভাবে এই ছবিটা আপনি লিখতে পারেন। এই দেখুন আমি ফাঁকা করে দিলাম, আপনি জাস্ট সুন্দরভাবে ছবিটা তুলে নিতে পারেন। ছবিটা তুলে নিয়ে এটা কিন্তু একটু ক্রপ করলেই সুন্দরভাবে আপনি করতে পারবেন। আবার এটা ইচ্ছে করলে আপনি কিন্তু প্রিন্ট আউট করে ফেলতে পারেন। প্রিন্ট আউট করে আপনি যদি আপনার দেয়ালে ওয়ালের মধ্যে লাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার মাঝে মাঝে যদি জিনিসটার দিকে চোখ পড়ে, তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা আপনার মাথায় খুব ভালো মতো গেঁথে যাবে। সিমিলারলি দেখুন উপবৃত্তের সূত্রাবলীগুলোও আমরা এখানে দিয়েছি। এরপরে দেখুন উপবৃত্তের আমরা জানি যে একটা হলো এই দিক দিয়ে হতে পারে, আরেকটা হলো এই দিক দিয়ে হতে পারে। তো যখন এই দিক দিয়ে হবে তখন সেটা এরকম হচ্ছে, এবং যদি এই দিক দিয়ে হচ্ছে তখন সেটা কিন্তু এরকম হচ্ছে আর কি। তো দেখুন প্রত্যেকটা ইকুয়েশন আমরা যে ইকুয়েশনগুলো একটু আগে দেখাইলাম, সেগুলো কিন্তু এখানে একত্রে আমরা ফর্মুলাগুলোকে নিয়ে আসছি। সিমিলারলি আমরা অধিবৃত্তের বা হাইপারবোল সেটার ক্ষেত্রেও দেখুন, হাইপারবোলের ক্ষেত্রে এরকম হতে পারে, অথবা হাইপারবোলটা কিন্তু আপনার এরকম হতে পারে আর কি। তো দুইটার ক্ষেত্রে কিন্তু এরকম আমরা পাচ্ছি। তো আশা করি আপনারা এই ইকুয়েশনগুলো সব দেখে নিলে এখন আমরা গাণিতিক সমস্যার মধ্যে যাব। আপনারা জানেন আপনাদের প্রশ্ন হচ্ছে 3টা সেগমেন্টে, আমরা এখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমরা আপনাদের জন্য একটা শর্ট সাজেশন দিব যে এর বাইরেও আপনাদের আর কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে। তাহলে গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা এখন দেখব। গাণিতিক সমস্যার প্রথমে দেখুন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে আমরা প্রথমে আসতেছি। তো প্রথম প্রশ্নটা আমরা দেখতেছি y² = 6x, এটার পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আমরা কিন্তু জানি যে নরমালি y² হলো 4ax, এটা হলো আমাদের পরাবৃত্তের সমীকরণ। তো এটার সাথে আমরা এটাকে তুলনা করলে আমরা পাচ্ছি কি, দেখুন 4a, x এর সহগ এখানে 4a এবং x এর সহগ এখানে 6, তাহলে 4a = 6, অর্থাৎ a = কিন্তু 6/4, তার মানে 2 × 4 3 × 6, তার মানে 3/2। তো যদি তাই হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি a, 0, তো এর ভ্যালু 3,2 এবং 3/2 এবং 0 হলো 0, তাহলে উপকেন্দ্র আমরা কিন্তু পেয়ে গেলাম। সিমিলারলি এখন পরাবৃত্তের মান সমীকরণটা, সেটা তো আমরা এটাই y² = 4ax, এখানে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন চলে আসছে। এরপর দেখুন x² - 8y, এইটার পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কত? তো এটা তাহলে কি হবে, x² = 4ay, সেটার সাথে আমাদের তুলনা করতে হবে। তা দেখুন 4ay এর সাথে তুলনা করলে দেখুন 4 × -2 × y আসতেছে, তার মানে এর ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি -2। তা এখন তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি যে 4a, তো এর ভ্যালু -2, তাহলে কত আসতেছে, -8। তাহলে 8 এখন -8, এখন সমস্যা হলো যে লম্বের দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না আমরা জানি। তো তার মানে এখানে আসলে এটা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান আমাদের নিতে হবে, অর্থাৎ আমরা ধনাত্মক মানটা নিব। দেখুন এখন পাশে কিন্তু সুন্দরভাবে লিখে দিবেন দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমরা পজিটিভ মান নিয়েছি। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি যে 16x² + 25y² = 400, এর বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্রাক্ষ নির্ণয় করো। ইকুয়েশনটা আমরা জানি যে উপবৃত্তের ক্ষেত্রে x² / a² + y² / b² = 1। তো আমাদের এখানে 400 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাব। তো 400 দিয়ে আমরা দেখুন ভাগ করলাম উভয় পাশে, এবং এখানে 400 ভাগ করলে তো 1 আসে। তো এখানে এখন কাটাকাটি করব, কাটাকাটি করার পরে দেখবেন যে 16 দিয়ে 400 কে কিন্তু 25 বাদ যায়, এবং 25 দিয়ে 400 কে কিন্তু 16 বাদ যায়। তা এখন এটাকে আমরা a² b² হিসেবে যদি করি, তাহলে দেখুন 5² মানে 25 এবং 4² মানে 16। তা এখন তাহলে a এবং b এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। তাহলে সেখান থেকে এখন আমরা বৃহৎ অক্ষর দৈর্ঘ্য আমরা জানি 2a, তো এর ভ্যালু যেহেতু 5, তাহলে গুণ করলে 5 × 2 = 10, এবং ক্ষুদ্রাক্ষ হলো 2b, তাহলে b এর ভ্যালু জানি 4, 4 × 2 কত হলো 8। নেক্সট প্রশ্নে যাচ্ছি, একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এটা তো আরো সোজা, এখানে আপনার কোনো কিছু করা লাগতেছে না, বিকজ এটা একদম ফরম্যাটেই রয়েছে। তো এখানে জাস্ট ই এর ভ্যালুটা আমাদের লাগবে। তো তার আগে আমাদের জাস্ট 4টাকে 2a² এবং 9টাকে 3a² করলাম, তাহলে আমাদের a এবং b এর ভ্যালুটা আমরা লিখতে পারি 2 এবং 3। এরপরে আমরা ই এর ভ্যালু আমরা জানি ই সমান হলো √1 - a² / b²। তা এখন a² এবং b² ভ্যালুগুলো বসালেন, তারপরে দেখুন এখানে লসাগু করলেন, 9 - 4 উপরে আসতেছে, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে এখন উপরে আসতেছে √5 এবং নিচে 9কে আপনার হোল রুট করলে কিন্তু 3 আসতেছে। তাহলে এটাই কিন্তু আমাদের সেই উৎকেন্দ্রিকতা, এবং উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কিন্তু কি হয়, 0 থেকে 1 এর মধ্যে হয়। তো দেখুন এটা কিন্তু 0 থেকে 1 রেঞ্জের মধ্যেই পড়তেছে। নেক্সট আমরা দেখতেছি যে কোন কণিকের ক্ষেত্রে =1 হয়। আপনারা জানেন যে পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু না কি বলে অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু ই>1 হয়। এখানে একটু ভুল হয়েছে, আসলে চাইছে =1 হয় কখন, তো =1 হয় কোথায়, সেটা হলো কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, বা ইংলিশে সেটা হলো প্যারাবোলা। এবং ই>1 হয় কিসের জন্য, ই>ইন হয় হলো অধিবৃত্তের জন্য বা হাইপারবোলের জন্য, হাইপারবোলা। তো এরপরে উপবৃত্তের মান বা আদর্শ সমীকরণটা আমরা অলরেডি জানি, x² / a² + y² / b² = হলো 1। ও উপকেন্দ্রে এই একটা উপকেন্দ্র যে এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b² / a, এই রকম যদি আপনার সমীকরণ থাকে তাহলে সেক্ষেত্রে। এরপরে দেখুন y² = -6x, এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখতে বলছে।
তো ভেরি ইজি, আমাদের এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো 4ax এর সাথে তুলনা করতে হবে। তো 4ax এর সাথে আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু দেখুন এই যে দেখুন কত আসতেছে 2 মানে -6 আসতেছে, তার মানে এই -6টাকে আমি কিন্তু 4 দিয়ে আমাদের ভাগ করলেই কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি। দেখুন 2 দুগুণে 4 3 দুগুণে 6, তো -3/2, এই দেখুন -3/2 এখানে লেখা হয়েছে। হলে এখন আমরা সেখান থেকে এর ভ্যালুটা আমরা পাচ্ছি, কারণ x এর সহগ এখানে কিন্তু 4a আর এখানে কিন্তু 4 এর সাথে হলো এই যে এইটাই পুরোটা, তাহলে x এর সহগ এখানে আমাদের এই পার্টটা আমাদের হলো a ইকুয়াল -3/2। তো এটা যদি হয় তাহলে এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, a,0, তো এর ভ্যালু হলো এই যে এটা, এবং a,0 আমরা ভ্যালুগুলো বসালেই কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তো এই সঙ্গে সঙ্গে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো শেষ করলাম। দেখুন ভেরি ইজি প্রশ্ন, আপনার জাস্ট যদি ফর্মুলাগুলো মনে রাখেন তাহলে, আর যদি ফর্মুলা মনে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব হার্ড হয়ে যাবে জিনিসটা, বিকজ আপনারা বুঝতে পারবেন না এখানে আসলে কোনটা হবে। একটার সঙ্গে একটা কিন্তু প্যাচ লাগার একটা বিরাট একটা সম্ভাবনা এই চ্যাপ্টারে রয়েছে। তো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথের ক্ষেত্রে কিন্তু যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন, এবং ভালো করে পরীক্ষা ভালো করে তারপরে এই চ্যাপ্টার থেকে যখন পরীক্ষা দিবেন, পরীক্ষাটা কমপ্লিট যদি আপনার ভালো হয় তাহলে বাসায় আসার সময় একটা কোন আইসক্রিম খেতে খেতে আসবেন আর ভাববেন যে কোন নিয়ে আমরা আজকে পড়ালেখা করলাম। তো যাই হোক, এখন নেক্সট একটা প্রশ্ন দিয়েছে, দেখেন একটা প্রশ্ন দিয়ে বলছে এটা কোন ধরনের কণিকতা নির্ণয় করো। তো প্রথমে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, 0 কিনা। যদি 0 হয় তাহলে তো আমাদের আর কিছুই করা লাগলো না, 0 মানে সরলরেখা। এরপরে আমাদের h² - ab এই ভ্যালুটা দেখতে হবে যে সেটা 0 হচ্ছে বড় হয় না ছোট হয় নাকি 0 হয়, সেটা আমাদের সেটার উপর ভিত্তি করেই তো আমরা কণিক কোনটা হয় সেটা আমরা বলতে পারবো। তাহলে আমরা প্রথমে এটা লিখলাম, লেখার পরে এটাকে আমরা যে আদর্শ যে সমীকরণ সেটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে এই দেখুন এখানে ax² এর সাথে আমরা হলে a = 1 হচ্ছে, তারপরে এখানে by² তার মানে b = 1 হচ্ছে। তারপরে দেখুন মানে এ বি আর কি ওই যে আমরা আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে, তারপরে সেভাবে সিমিলারলি এই যে দেখুন এটা কিন্তু আমরা সি আমরা জানি তো c = 3 হচ্ছে। তারপরে এফ ইকুয়াল হলো দেখুন এই যে আমরা এখান থেকে পাচ্ছি -2, জি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি হলো 2gx, না এখান থেকে আমরা পাচ্ছি g এর ভ্যালু 1, আর এখান থেকে আমরা পাচ্ছি f এর ভ্যালু -2 এবং h এর ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি -1 এখান থেকে। তো এই যে সবগুলো ভ্যালু আমরা পেলাম, এখন আমরা জাস্ট এই যে এই ত্রিভুজের যে সূত্রটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বের করার জন্য সেই সূত্রটা দেখতে হবে যে নট ইকুয়াল 0 হয় কিনা, এবং এটা যদি 0 হয় তাহলে কিন্তু সেটা পরাবৃত্ত হবে, এবং এইটা আমরা লিখে ফেললাম। তো লিখে ফেলার পরে এখন আমরা তাহলে কি করলাম, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। দেখুন এই যে ভ্যালুগুলো এখানে জাস্ট AHG HBF, দেখুন এর ভ্যালু কত 1, H এর ভ্যালু কত, H এর ভ্যালু হলো এই যে -1, দেখুন জাস্ট ভ্যালুগুলো বসানো হচ্ছে। B এর ভ্যালু কত, B এর ভ্যালু 1, দেখুন জাস্ট ভ্যালুগুলো বসানোর পরে তারপরে এটা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেশন করা হচ্ছে। তো নির্ণায়কের ক্যালকুলেশন আমরা এখানে করলে আমরা দেখতেছি যে অ্যান্সার আসতেছে আমাদের -1, যেটা কিন্তু আমাদের কি হচ্ছে -1। তাহলে সেই ক্ষেত্রে আমরা h² - ab এর ভ্যালু কত হচ্ছে, h এর ভ্যালু হলো এটা পাইলাম -1, নাকি বলে h এর ভ্যালু আমরা পাইলাম এই যে -1 a কত, a হলো আপনার দেখতেছেন এই যে 1, এবং b এর ভ্যালু কত পাচ্ছেন 1। তো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি অ্যান্সার 0, এবং h² - ab = 0, এবং ত্রিভুজের ভ্যালু যদি নট ইকুয়াল 0 হয়, দেখুন ত্রিভুজের ভ্যালু -1 আসছে যেটা নট ইকুয়াল 0, দেখুন নট ইকুয়াল 0 যদি এইটা ফিল করে তাহলে সেটা হতো পরাবৃত্ত, তার মানে এটা একটা পরাবৃত্ত বা প্যারাবোলা। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার উপকেন্দ্র দেওয়া আছে এবং এই রেখাটা একটা শীর্ষবিন্দুতে স্পর্শ করে, এরকম একটা পরাবৃত্তের সমীকরণ আপনাকে বের করতে বলছে। তো নিয়ামকের শীর্ষবিন্দুতে স্পর্শ রেখার x - y + 1 = 0 রেখাটি সমান্তরাল। তো নিয়ামকের শীর্ষবিন্দুতে এটা যেহেতু আছে তাহলে সেটা হলে কি হচ্ছে, এটা নিয়ম এটা এবং নিয়ামকের শীর্ষবিন্দুটা কিন্তু সমান্তরাল হচ্ছে আর কি। তাহলে এই রেখার সমান্তরাল নিয়ামক বা দ্বিকক্ষ রেখার সমীকরণটা কি হবে, দেখুন এটার সমান্তরাল রেখাটা হচ্ছে কি x - y + k = 0, কারণ আমরা জানি যে সমান্তরালের ক্ষেত্রে জাস্ট x y এর সহগ সেম থাকে, জাস্ট এই একটা এক্সট্রা একটা আমাদের কি করতে হয়, একটা আরবিটারি একটা ভ্যালু নিতে হয় যেটা আপনার কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এবং সেটার ভ্যালুটা আমি যদি জানতে পারি তাহলে কিন্তু আমি নিয়ামকের সমীকরণটা জানতে পারবো। তো নিয়ামকের সমীকরণ আমাদের এখন জানার জন্য দেখুন এইটা এখন 0 0 হতে দ্বিকক্ষর এর লম্ব দূরত্বটা আমাদের বের করতে হবে। লম্ব দূরত্বটা বের করলে আমাদের কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবো। তো লম্ব দূরত্ব বের করার জন্য আমরা জানি যে ax + by + c ডিভাইডেড বাই হলো কি হয় √a² + b²। তো এখানে দেখুন এখানে a হচ্ছে 1, b হচ্ছে -1 এবং সি হচ্ছে আপনার কে। তো সেইভাবে কিন্তু এখানে ভ্যালুগুলো বসানো হচ্ছে, এবং এক্স ওয়াই এখানে কিন্তু এই যে উপরে যখন এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু এই যে 0 0 0 0 উপকেন্দ্র হতে, এই জন্য কিন্তু উপরে 0 0 হয়ে গেছে। তা দেখুন আমাদের কি আসলো, k/√2, এটা কিন্তু আমার লম্ব দূরত্ব পেলাম। এখন উপকেন্দ্র হতে x - y + 1 এইটার লম্ব দূরত্ব কত, এইটার লম্ব দূরত্ব আমরা দেখতেছি যে
এই যে সিমিলারলি আমরা এটার সাথে আমরা এই যে এই ইকুয়েশনটা আবার ক্যালকুলেশন ইউজ করার পরে এখানে একটা লাইন তাহলে এখানে কম লেখা হয়েছে, মানে আগে আপনি কি করলেন, লম্ব দূরত্বটা এই যে একটা লাইন মানে একটা পার্ট কি কম লেখা হয়েছে, এখানে জাস্ট এই যে এ এক্স, তাহলে এর ভ্যালু হলো 1, তাহলে এবং এক্স তো 0 হয়ে, তাহলে 0 + 0 + 1 ডিভাইডেড বাই 1 + 1, এভাবে কিন্তু আপনার দেখতেছেন 1/√2 আসতেছে। তো দেখুন 1/√2 হয়ে এখন তাহলে কি হচ্ছে, উপকেন্দ্র হতে যে লম্ব দূরত্বটা সেটা কিন্তু এইখান থেকে উপকেন্দ্র হতে আপনার যে এই নিয়ামকের যে লম্ব দূরত্বটা সেটা কিন্তু কি হচ্ছে, এই যে রেখাটা দেয়া আছে সেই রেখা হতে লম্ব দূরত্ব কিন্তু এখানে দ্বিগুণ, ঠিক আছে। তো দ্বিগুণ যদি হয় তাহলে দেখুন এই যে দুইটা আমরা লিখলাম এবং এটা যেহেতু দ্বিগুণ তাহলে 2 দিয়ে আমরা গুণ করে ফেললাম। তো গুণ করার পরে এখন আমরা √2 এবং √2 কাটায় ফেলতে পারবো, তাহলে আমাদের কে ইকুয়াল হলো 2। তো দেখুন কে ইকুয়াল চলে আসলো আমার কত, 2, ঠিক আছে। তাহলে আবার যদি আমরা প্রথম থেকে একটু আসি, দেখুন পরাবৃত্ত নিয়ে এখানে বলছিল যে একটা পরাবৃত্তের সমীকরণ বের করো যার উপকেন্দ্র আছে এবং একটা রেখা দেয়া আছে যেটা শীর্ষবিন্দুতে স্পর্শ করে। তো এখন পরাবৃত্তের নিয়ামকের শীর্ষবিন্দুতে যেহেতু স্পর্শ করে, তো সেটা হলো আপনার কি হবে, এই রেখাটার সমান্তরাল হবে, এই যে রেখাটা আপনার দেয়া আছে সেটা সমান্তরাল হবে আমার নিয়ামক রেখাটা এই রেখাটার সমান্তরাল হবে, যেহেতু এটা শীর্ষবিন্দুতে স্পর্শ করতেছে। তো সেখান থেকে কিন্তু আমরা সমান্তরাল রেখার সমীকরণটা, নিয়ামক রেখার সমীকরণটা আমরা পেলাম। তো নিয়ামক রেখার সমীকরণটা পাওয়ার পরে আমরা কি করলাম, নিয়ামক থেকে উপকেন্দ্র দূরত্ব এবং আমাদের এই যে রেখাটা দেয়া আছে সেটা থেকে উপকেন্দ্রের দূরত্বটা বের করলাম। বের করার পরে আমরা কিন্তু যে অনুসারে বুঝতে পারতেছি যে আমাদের নিয়ামক রেখা থেকে যে দূরত্বটা আমরা বের করছি সেই দূরত্বটা কিন্তু আমাদের যে সমান্তরাল রেখা থেকে যে দূরত্ব আছে সেটা দ্বিগুণ হবে। তো সেখান থেকে আমরা কিন্তু কে এর ভ্যালুটা পাইলাম এবং কে এর ভ্যালু পাইলে সেখানে আমরা কে এর ভ্যালু এখানে বসাইলে কিন্তু আমরা নিয়ামক বা দ্বিকাক্ষ রেখার সমীকরণটা আমরা পেয়ে যাব। দেখুন পেয়ে গেছি। তো পাওয়া যাওয়ার পরে এখন তাহলে আমরা চলমান বিন্দু xy থেকে এই যে দূরত্বটা আমরা কিভাবে এখন হিসাব করলে দেখুন এই যে উপকেন্দ্র আছে s 0,0 আর আমরা পি ভ্যালুটা কিন্তু কি পি এক্স কমা ওয়াই, তাহলে উপকেন্দ্র এবং এই দূরত্বটা কি হবে, আমরা জানি যে √a x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো সেইটাই কিন্তু এখানে করা হয়েছে। দেখুন এইটাকে আমরা ধরলাম x1 y1 আর এই যে এটা না কি এটা x1 y1 এর এইখানে এটাকে ধরলাম x2 y2। দেখুন সেটা করার পরে দেখুন আমরা পাচ্ছি x² + y², বিকজ এখানে যেহেতু স্কোয়ার তো মাইনাস বা প্লাস যেটাই হোক মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তো সেটা হওয়ার পরে এরপরে আমরা কি করলাম, লম্ব দূরত্বটাও আমরা সিমিলারলি বের করলাম নিয়ামক থেকে। তো লম্ব দূরত্বটা আমরা বের করে দেখতেছি যে এখন যেহেতু আমরা এই যে নিয়ামকের ইকুয়েশনটা জানি, তো এখন আমাদের উপরে সুন্দরভাবে আমরা এই যে xy বিন্দু থেকে যে লম্ব দূরত্বটা সেটা আমরা বের করে ফেললাম। দেখুন আমরা এই যে আগে যেভাবে করছিলাম, আগে আমরা উপকেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করছি আর এখন আমরা pxy বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করছি। বের করার পরে পরাবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি e = কিন্তু 1 হয়, তার মানে কিন্তু এই যে দূরত্ব দুইটা বের হলো এই লম্ব দূরত্বটার সাথে কিন্তু আমাদের এই যে উপকেন্দ্র এবং যে আপনার ওই বিন্দুটার দূরত্বটা কিন্তু সেম হবে। তা সেম ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু উভয় পাশে স্কোয়ার করলাম। এটা স্কোয়ার করার সময় এটা খেয়াল করবেন, এইখানে কিন্তু এসপি হোল স্কোয়ার করলে কিন্তু s² p² এরকম হবে না, কারণ এখানে এসপি দ্বারা কিন্তু এসপির দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু এসপি দ্বারা এসপি আলাদা আলাদা কোনো বোঝাচ্ছে না। এসপি মানে এসপি জিনিসটার দৈর্ঘ্য, পিএম মানে পিএম পুরো জিনিসটার দৈর্ঘ্য, তো এসপি এর পুরো জিনিসটার দৈর্ঘ্যের স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আপনারা ব্র্যাকেট ইচ্ছে করলে দিতে পারেন যদি আপনাদের কনফিউশন মনে হয়। তো এরপরে আমরা কি করলাম, আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই দিলাম। তো ভ্যালুগুলো এই যে দেখুন এই যে এসপি আর এটা এখন পিএম, জাস্ট এই যে স্কোয়ার মানে এটা কিন্তু হোল রুটে উঠে গেল আর এখানে কিন্তু এটা হোল স্কোয়ার হয়ে গেল। তো এরপরে আমরা এই যে ভিতরে এই জায়গায় এখানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা দিতে পারবো। তো সেটা আমরা করলাম। তারপরে করার পরে দেখুন সুন্দর মতো আমরা এই যে ক্যালকুলেশনটা যে আমরা করে ফেলি তাহলে কিন্তু জিনিসটা চলে আসতেছে। তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমরা পাচ্ছি x + y হোল স্কোয়ার - 4x + 4y - 4 = 0, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আপনারা এই জায়গাটায় a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা ইচ্ছা করলে ইউজ করে দিতে পারতেন। তো a + b + c হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তো এই ফর্মুলাটা দেওয়ার পরে তারপরেও কিন্তু আপনারা এটা সাইড চেঞ্জ করে ফেলতে পারতেন, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। আবার এখানে এভাবে কিন্তু করতে পারতেন। তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা অ্যান্সারটা এরকম পাচ্ছি। তো যাই হোক তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, একটা উপকেন্দ্র দেওয়া আছে এবং একটা নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার সমীকরণ এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্কটাও বের করো। তো উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক রেখা দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আসলে আগের প্রশ্নটার চেয়েও শর্ট হয়ে
গেল, কারণ এখানে কিন্তু আপনার আলাদা কোনো রেখা দেয়া নেই যেখান থেকে আমাদের নিয়ামক রেখাটা আমাদের সমান্তরাল করে ধরে বের করে নেওয়া লাগতেছে। তো এখানে আগেরটার মতোই কিন্তু প্রশ্নটা হচ্ছে, জাস্ট একটু কম লিখতে হবে আগের বার। তো এখন নিয়ামকের সমীকরণ আমরা প্রথমে লিখলাম, লেখার পরে শীর্ষবিন্দু উপকেন্দ্র যেগুলো দেয়া আছে সেগুলো কিন্তু আমরা সবগুলো নিলাম এবং আমরা যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এস পি এবং পি এম এর ভ্যালুটা কিন্তু ইকুয়াল হয়, তাই না? তো এখানে তাহলে দেখুন এইটা যদি আমি এইটা করি তাহলে দেখুন এই যে আমরা যদি এইখানে এটা নেই তাহলে এটা হলো আপনার এস, এটা হলো আপনার পি, এস পি, আর এইদিকে হলো দেখুন এই হলো এম ও এম প্রাইম, এম জেড এম প্রাইম। তো এই যে দেখুন এসপি আর এইদিকে পিএম, এই দুইটার কিন্তু দূরত্বটা আর কি দুইটাই সেম হয়। আপনারা জানেন যে দূরত্ব দুইটা সেম বলেই কিন্তু এখানে ইকুয়াল 1 হয় পরাবৃত্তের ক্ষেত্রে। তো তাহলে এসপিটা আমরা বের করলাম। এসপি এর ক্ষেত্রে দেখুন একটা হলো এস এর ভ্যালু কত 0,0 এবং পি এর ভ্যালু এই যে 0,0 এবং পি এর ভ্যালু এক্স কমা ওয়াই। তো রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ওইটার আমরা এখানে ক্যালকুলেশন করে দিতেছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল রুট আসতেছে। এবার পিএমটা বের করবো। পিএমটা হলো লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্বের ইকুয়েশনটাও আপনাদের একটু আগে দেখাইলাম ফর্মুলাটা। তো ফর্মুলাটা অনুসারে দেখুন উপরে জাস্ট এটা হলো আর নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। হওয়ার পরে এখানে ক্যালকুলেশন করলে 2 × 4 আর 5 হয় রুট 5 এবং এটা হলো এই যে 2x মাইনাস প্লাস y মাইনাস 1 হচ্ছে। হওয়ার পরে এখন দুইটা ইকুয়াল ধরলাম। তো ইকুয়াল ধরার পরে আবার দেখুন দুইটা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দেওয়ার পরে তাহলে এখন আপনি জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেন। বসানোর পরে এখন জাস্ট সাইড চেঞ্জ করে ফেলবেন। সাইড চেঞ্জ করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাটা দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এটা। তারপরে আমরা সাইড চেঞ্জ করলো। সাইড চেঞ্জ করার পরে ফাইনালি কিন্তু যেটা আসতেছে দেখুন পক্ষান্তর করলেন, পক্ষান্তর করে যোগ বিয়োগ যেটা করতে পারলেন করলে দেখলেন যে ফাইনালি এটা যেটা আসলো সেটাই কিন্তু আমার সেই পরাবৃত্তের সমীকরণ। তো এরপরে আমরা পরাবৃত্তের সমীকরণ পাইছি, বাট এখনো আমাদের কাজ বাকি আছে। সেটা হলো যে অক্ষের সমীকরণ এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমাদের জানা লাগবে। তো তার জন্য আমাদের প্রদত্ত নিয়ামক সমীকরণটা আমরা যা দেখলাম সেখান থেকে আমরা অক্ষরেখার সমীকরণটা তাহলে কি হবে, অক্ষরেখার নিয়ামক রেখা কিন্তু এই যে এটা হলো আপনার অক্ষরেখা আর এটা হলো নিয়ামক রেখা। তো একটা আরেকটার উপর লম্ব হবে এবং লম্বর ক্ষেত্রে আমরা জানি যে এক্স ওয়াই দুইটার কিন্তু আপনার সহগটা চেঞ্জ করতে হয় এবং যে কোনো একটা কিন্তু চিহ্ন চেঞ্জ করে ফেলতে হয়। তো আমরা এইটাকে প্লাসের জায়গায় মাইনাস করে ফেললাম এবং দেখুন ওয়াই এর সহগ ছিল 1, এক্স এর সহগ এখানে 1 হয়ে গেছে, ওয়াই এক্স এর সহগ এখানে 2 ছিল, এখানে ওয়াই এর সহগ কিন্তু 2 হয়ে গেছে এবং একটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এবং সাথে একটা আরবিটারি একটা কনস্ট্যান্ট চলে আসছে। আসার পরে এখন আমরা সেটা আমরা কি বলতে পারি, এটা 0 0 বিন্দু দিয়ে যাবে, কারণ আমরা দেখতেছি যে এটা এই যে অক্ষটা কিন্তু অবশ্যই উপকেন্দ্র দিয়ে যায়। তাহলে 0 0 বিন্দু দিয়ে গেলে এক্স এই জায়গায় আমি 0 0 বসাই দিলাম এক্স ওয়াই এর জায়গায়। তো বসাইলে সেখান থেকে আমি কে এর ভ্যালুটা পাচ্ছি, কে ইকুয়াল 0 হচ্ছে। তো কে ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা x মাইনাস 2y প্লাস 0 অর্থাৎ x মাইনাস 2y সমান 0, এটা কিন্তু আমার অক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখার সমীকরণ আমরা পেলাম। এখন বজ্রগুণন পদ্ধতি আমরা যদি ইউজ করি 1 এবং 3 নম্বর সমীকরণটা, 1 এবং 3 নম্বর এই যে 1 নম্বর সমীকরণ এবং এই যে 3 নম্বর সমীকরণ, একটা হলো আপনার নিয়ামকের সমীকরণ পেলাম এবং একটা হলো আপনার এই যে অক্ষরেখার সমীকরণ পাইলাম। এই দুটো যে সেট বিন্দু সেটাই হলো আমার শীর্ষবিন্দু। তো এটা আপনারা বিভিন্নভাবে করতে পারেন সলভের ক্ষেত্রে। এটা ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, প্রতিস্থাপন বা অপনয়ন বা বজ্রগুণন। আমরা এখানে বজ্রগুণন পদ্ধতি ইউজ করছি। বজ্রগুণন পদ্ধতি ইউজ করার পরে দেখবেন আপনি সুন্দর মতো এখানে কিন্তু পাচ্ছেন। দেখুন এখানে ভিতরে কিন্তু এই যে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। যখন আমি এক্স এবং এটা নিলাম তখন সেখান থেকে আমরা এক্স ইকুয়াল 2/5 পাবো। আবার যখন ওয়াই এবং এটা নেব সেখান থেকে কিন্তু আমরা ওয়াই ইকুয়াল 1/4 পাবো। তাহলে আমরা অক্ষরেখার সেট বিন্দুর স্থানাঙ্কও পেলাম, শীর্ষবিন্দু পেলাম এবং উপকেন্দ্র সবকিছু কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এখানে কমপ্লিট হয়ে গেল। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম এটার উপর ভিত্তি করে এখন আপনাদের জন্য কিছু সেলফ এক্সারসাইজ এখানে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু পরীক্ষার সময় বিভিন্ন সময় এসেছে বা আসার মতো, এই জন্যই এখানে কিন্তু আমরা সিলেক্ট করেছি। তো সবগুলো প্রশ্ন আপনারা কোথাও অবহেলা না করে সবগুলো প্রশ্ন নিজেরা সলভ করার চেষ্টা করবেন। নেক্সট আমরা দেখতেছি রচনামূলক প্রশ্ন উত্তর। একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x মাইনাস 4y মাইনাস 16 পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং অক্ষরেখা নিয়ামকের সমীকরণ বের করো। তাহলে ঠিক আছে, এটাকে আমরা প্রথমে লিখলাম, লেখার পরে সাইড চেঞ্জ করে ফেললাম। দেখুন ওয়াই গুলোকে একপাশে এবং এক্স গুলোকে একপাশে নিয়ে আসলাম। আনার পরে আমরা উভয় পাশে কিন্তু 4 যোগ করে দিয়েছি। কেন করেছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা পেয়ে গেছি। তো এখন দেখুন এবং এই পাশে কিন্তু আমরা 4 কমন নিয়ে 4 ইন্টু এক্স মাইনাস 3 পাচ্ছি। কেন আমরা জানি হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো 4ax। এটার সাথে আমাদের কিন্তু এখানে আমরা এখন তুলনা করতে পারবো। তো দেখুন ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর সাথে আমরা যদি তুলনা করি তাহলে দেখুন এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x হচ্ছে, যেখানে ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি y মাইনাস 2 এবং x এর ভ্যালু আমরা পাচ্ছি হলো x মাইনাস 3।
এখন 2 নম্বর যেটা আমরা পরাবৃত্তের মান সমীকরণ, এই যে এটা 2 নম্বর না, এটা হলো 1 নম্বর আর কি। 1 নম্বর সমীকরণটাকে আমরা পরাবৃত্তের সঙ্গে তুলনা করলে আমরা পাচ্ছি যে 4a সমান হলো, এখানে আমরা পাচ্ছি হলো এখানে 4a সমান হচ্ছে আমরা পাচ্ছি 4, তাহলে এই যে দেখুন 4a মানে এই পুরো 4টা পাচ্ছি, আর এটা তো হলো x আর কি, ঠিক আছে। তো এটার সাথে বা এটার সাথে তুলনা করলে দেখুন এটাতে x, তাহলে এটা হলো আমরা 4a, তার মানে a ইকুয়াল আমরা সেখান থেকে পাচ্ছি হলো 1। তো a ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা শীর্ষবিন্দু, এখন বাকিগুলো কিন্তু a ইকুয়াল যদি পেয়ে যাই তাহলে বাকি সবকিছু আমরা বের করতে পারবো। শীর্ষবিন্দু আমরা জানি 0 0 হয় এবং 0 0 যেখানে, তাহলে অর্থাৎ এখানে x ইকুয়াল 0 এবং y ইকুয়াল দুটোই 0 হচ্ছে। তো এই যে বড় হাতের x এবং বড় হাতের y এর জায়গায় এখন আমরা কিন্তু x - 3টাকে বড় হাতের x ধরছিলাম। দেখুন আগের প্রশ্নটাই দেখুন, এই যে x - 3টাকে আমরা বড় হাতের x ধরছি এবং y - 2কে কিন্তু আমরা বড় হাতের y ধরছি। তা এখন বড় হাতের x মানে x - 3 এবং বড় হাতের y মানে y - 2, তাহলে সেখান থেকে আমরা x ইকুয়াল 3 এবং y ইকুয়াল 2 পাচ্ছি, তাহলে শীর্ষবিন্দু 3,2। নেক্সট হলো উপকেন্দ্র a, 0, তা উপকেন্দ্র x ইকুয়াল তাহলে হচ্ছে a। তো x এর জায়গায় হলো আমরা x - 3 ইকুয়াল এর ভ্যালু হলো আমরা এখানে বের করছি 1, তাহলে সেখান থেকে আমরা এবং y ইকুয়াল 0, তো এখান থেকে আমরা কিন্তু x এবং y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, যেটা হলো আমার উপকেন্দ্র তাহলে আমাদের পাওয়া হয়ে গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4a এবং এটার কিন্তু আমাদের মডুলাস, যেহেতু এটা দৈর্ঘ্য সেহেতু সবসময় পজিটিভ হবে। অক্ষরেখা সমীকরণ y ইকুয়াল 0, y এর জায়গায় আমরা বড় হাতের y, তো এই জন্য ছোট হাতের y - 2 দিলাম, অর্থাৎ y ইকুয়াল কিন্তু 2 আসতেছে। নিয়ামকের সমীকরণ x ইকুয়াল -a, তো বড় হাতের x মানে হলো ছোট হাতের x - 3 - 1, তার মানে x ইকুয়াল আমরা পাচ্ছি হলো x - 2 ইকুয়াল আমরা হলো 0 পাচ্ছি। তারপরে নির্ণয় শীর্ষবিন্দু, তাহলে সবকিছু আমরা এখানে পাইলাম, সবকিছু আমরা লিখে ফেললে দেখুন যে কয়টা জিনিস চাইছে সবকিছু আমরা লিখছি কিনা, এখানে পয়েন্টে দিয়ে লেখা আছে, এইভাবে আমরা অ্যান্সার শেষ করলাম। তো এইরকম আর কি, একটু মনোযোগ দিয়ে করলে কিন্তু দেখবেন এই চ্যাপ্টারটা খুবই ইজি। তারপরে একটা রচনামূলক প্রশ্ন আমরা পরবর্তীতে দেখি। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক, দ্বিকাক্ষের সমীকরণ, উৎকেন্দ্রিকতা এবং উৎকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন সেক্ষেত্রে আমরা প্রথমে উপকেন্দ্রটা S1,1 এখানে, আচ্ছা এটা হলো তাহলে -1টা ঠিক আছে কিনা, আচ্ছা আমরা একটু পরে দেখতে পারবো 1,1। তার এরপরে দেখি দ্বিকাক্ষের সমীকরণটা x - y + 2 = 0 পাচ্ছি, এবং p বিন্দুটা উপবৃত্তের উপরে আমরা অবস্থিত যদি হয় তাহলে আমরা SP এবং PM এ আর কি দরকার মেইনলি। তো এই যে দেখুন S আর এই যে দেখুন P, SP আর PM এই দুটো আমার লাগবে। SP এর ক্ষেত্রে S হলো 1 - 1 আর -1, তো 1 এটা -1 হবে, তাহলে আচ্ছা তাহলে এটা 1 - 1 হবে। তো 1 - 1 থেকে আমরা x y এই দুটার মধ্যে দূরত্ব আমরা জানি যে দূরত্ব বের করার সূত্রটা √(x - x1 x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওইটা দেওয়ার পরে আমরা এখানে কিন্তু a + b হোল স্কয়ারের ফর্মুলা, a - b হোল স্কয়ারের ফর্মুলা দিলাম, দিয়ে কিন্তু এই পর্যন্ত আসলো। তো SP চলে আসলো, SP চলে আসলে এখন PM-টা আমরা বের করি, এটা হলো SP আর কি। PM-টাও আমরা বের করলে, PM-টা লম্ব দূরত্ব আপনারা জানেন যে x + by + c ডিভাইডেড বাই √(a² + b² এবং সেটার মডুলাস দিতে হয়। তো আমরা তাহলে এইখানে এই যে এইটা হলো আপনার m এর যে সমীকরণটা এবং এটা হলো p, তাহলে এইখান থেকে দেখুন দূরত্বটা বের হয়ে গেল। এখানে নিচে দেখুন 1² + 1² মানে 2। তো SP এবং PM আসলে এখন এটাকে আমরা কি করব, SP/PM সমান হলো E, এটা হলো আমাদের উপবৃত্তের অনুসারে। তো যদি সেটাই হয় তাহলে আমরা এখন জাস্ট সাইডটা চেঞ্জ করে ফেলি, এটা হলো SP হোল স্কয়ার আর এটা হলো MP হোল স্কয়ার। এখানে SP এবং MP দ্বারা কিন্তু দৈর্ঘ্য বোঝাচ্ছে আর কি, এই জন্য এটা m² p² হবে না, এটা জাস্ট MP² হবে আর কি। তো এখন তাহলে আমরা এখানে উৎকেন্দ্রিকতা কিন্তু আমাদের এখানে 1/√2 দেওয়া আছে, যেটাকে স্কোয়ার করলে কিন্তু আমাদের দেখতেছি এটাকে স্কোয়ার করলে হাফ চলে আসবে, তাই না? তো এই জন্য দেখুন এর ভ্যালু হাফ আসলো। তো এরপরে বাকিটা আমরা কিন্তু MP এর ভ্যালু এখানে, MP² এর ভ্যালু, তারপরে SP² এর ভ্যালু এখানে সবগুলো বসালাম, বসানোর পর সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করার পরে আমরা এখানে এই যে দেখুন এই পাশে কিন্তু এখানে আছে 2 আর এখানে √2কে স্কোয়ার করলে আসলে 2 আসে, তাহলে 2 × 4, তো এই দেখুন 4 চলে আসলো। এখন 4 দিয়ে তাহলে এখন ভিতরে পুরোটা গুণ করা যাবে, গুণ করার পরে সাইড চেঞ্জ করা যাবে, করার পরে তার ভিতরের এই জিনিসটা আমি আর বললাম না, কারণ এখানে বাকিটা আপনারা নিজেরই করে ফেলতে পারবেন। তো নিজেরা জাস্ট যোগ বিয়োগটা করবেন, করার পরে দেখবেন যে যেটা আসবে সেটাই আমার উপবৃত্তের সমীকরণ। অলরেডি ক্লাস অনেক লম্বা হচ্ছে, এই জন্য আমি শর্টকাট করার চেষ্টা করতেছি। দেখুন S হলো 1,1, নিয়ামক MZ এর উপর লম্ব। তো সেই ক্ষেত্রে SZ এর ভ্যালুটা আমরা দেখি, এখান থেকে আমরা লম্ব দূরত্বটা আমরা এখান থেকে বের করে ফেললাম। বের করার পরে আমরা উপকেন্দ্রিক লম্ব আমরা জানি LL' হলো 2SL। তো 2SL মানে 2 × E × SZ, কারণ এই যে SZ দেখি আমরা দেখতেছি যে এই যে S এবং এটা হলো Z, তো এটা হলো আমাদের কি
নিয়ামক রেখা MZ এর উপর লম্ব। তো লম্ব তো কেমন করে বের করতে হয় আপনারা জানেন, এই যে আগে যেভাবে বের করছি সেভাবেই করছি। এটা এখান থেকে আমরা কিন্তু অক্ষের সমীকরণটা আমরা এখান থেকে বের করার করতেছি আর কি। তারপর দেখুন এখন উপকেন্দ্রিক লম্ব, যেটা উপকেন্দ্রিক লম্ব কোনটা হবে, এই উপকেন্দ্র যেটা আছে এই বরাবর যে লম্বটা সেটা কিন্তু 2SL, অর্থাৎ 2SL মানে হলো 2E ইন্টু SZ, ঠিক আছে। 2E ইন্টু SZ কোনটা, এই যে দেখুন SZ এইটা। তো এরপরে দেখুন এখানে আমরা SZ এর ভ্যালুটা আমরা অলরেডি বের করছি, তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো। E এর ভ্যালু কত, E এর ভ্যালুটা আমাদের অলরেডি বলা আছে উৎকেন্দ্রিকতা 1/√2, এখানে লেখাটা উঠে গেছে 1/√2। তো ক্যালকুলেশন করলে দেখুন 2 × 4 আসলো, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসলো কত, 4। তো এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা বের করলাম। এখন পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। উপবৃত্তের অক্ষদ্বয়কে x এবং y অক্ষ ধরে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যার উৎকেন্দ্রিকতা হাফ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 3। তাহলে উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² সমান হলো 1, এবং উৎকেন্দ্রিকতার সূত্রটা আমরা জানি E = 1 - b² / a²। সূত্রগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু আসলে অ্যান্সার করতে পারবেন না। তো এখন E এর ভ্যালু আমাদের জানি আমরা হাফ, যেখান থেকে আমরা a b এর যে সম্পর্কটা সেটা আমরা বের করতেছি। দেখুন এর জায়গায় আমরা হাফ বসাইছি, এবং দেখুন বাকিটা এখানে দেখুন আমরা সেখানে জাস্ট সাইড চেঞ্জ করে ফেলবো, এবং এখানে যে 1/2² মানে 1/4 সাইড চেঞ্জ করার পরে আমরা b² / a² সমান আমরা পাচ্ছি হলো 3/4। তো b² / a² সমান 3/4 পালে সাইড চেঞ্জ করলে 4b² সমান হলো 3a², অর্থাৎ b² সমান 3a²/4। এরপরে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b² / a। তো 2b² / a সেটা সমান, এই যে দৈর্ঘ্য এখানে 3 দেওয়া আছে, তো 3 যদি দেওয়া হয় তাহলে 2b² সমান হচ্ছে 3a, অর্থাৎ b² সমান 3a/2। এখন b² সমান আগেও আমরা একটা জিনিস বের করছি যে 3a²/4, তাহলে দুইটা কিন্তু সমান হচ্ছে, বিকজ দুইটাই b² এর সমান। তো এখন যদি দুইটাকে আমরা সেম করি তাহলে 3 এবং 3 কাটা যাচ্ছে, এ কাটা গেলে এখানে থাকলো a, আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে 2, তার মানে a = হচ্ছে হলো আমার 2। তা a = 2 হলে a² সমান কত আসবে, a² সমান হবে 4। তা a এর মানটা এখন 3 নম্বর সমীকরণ যেটা আছে সেখানে মানে আমরা এখানে বসাইলে, তাহলে কিন্তু 3 অথবা 4 যে কোনো একটার মধ্যে বসাইলেই আমরা কিন্তু সেখান থেকে b এর ভ্যালুটা বের করতে পারবো। তো 3 নম্বরটা ছিল b² সমান 3a/2। যদি আপনাদের হাতে খাতা কলম থাকে, খাতা কলমের মধ্যে দেখবেন আপনারা আগে 3 নম্বর সমীকরণটা এটা ছিল। তো এখন এর ভ্যালুটা আমরা কিন্তু এখানে কত পাইছি, 2। তো বসানোর পরে আমরা কিন্তু কাটাকাটি করে পাচ্ছি 3। তাহলে আমরা a² এবং b² এর মানে এখন 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটায় বসালেই 1 নম্বর সমীকরণের মধ্যে দেখুন x² + a² + y² + b² হলো 1, অর্থাৎ উপবৃত্তের প্রমাণ সমীকরণটা আমরা লিখেছিলাম। তো ওখানে আমরা a এবং b এর ভ্যালুটা বসাই দিলেই কিন্তু আমরা, তারপরে আমরা যদি এখানে 3 4 এ 12 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু দেখুন 12 দিয়ে গুণ করলে কত আসতেছে, 3x²। এখানে 12 দিয়ে গুণ করলে 3 4 12 4y², এবং এখানে আসতেছে 12। তো দেখুন যেটা পাইলাম এটাই কিন্তু আমাদের সেই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তো এইভাবে কিন্তু আপনারা উপবৃত্ত বা পরাবৃত্ত বা অধিবৃত্ত যেটাই হোক, যদি কিছু নির্দিষ্ট ভ্যালু থাকে সেখান থেকে আপনারা সমীকরণ বের করতে পারবেন। আবার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন যে তার প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো বের করে ফেলতে পারবেন। তো এরপরে দেখি, একটা উপকেন্দ্র দেওয়া আছে এবং একটা নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ বের করো। তো এটা খুবই ইজি, এটা হলো SP = PM, এটা আমার লাগবে, কারণ E এক্ষেত্রে 1 হয়, অর্থাৎ আমাদের P বিন্দু থেকে আমাদের যে কি বলে ফোকাস বা উপকেন্দ্র সেটার দূরত্ব এবং নিয়ামক রেখার যে দূরত্বটা সেটা কিন্তু সেম হবে। তো তাহলে উপকেন্দ্রটা আমরা লিখলাম এবং নিয়ামকটাও আমরা লিখলাম, এবং P বিন্দুটা একটা পরাবৃত্তের উপর বিন্দু যদি হয় তাহলে P বিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্বটা আমরা বের করি, এবং হলো নিয়ামক রেখার উপর যে লম্বটা সেটাও আমরা বের করি। তো বের করলাম, দেখুন এই যে লম্ব সমীকরণটা আপনারা জানেন যে x + by + c / √a² + b², এটা হলো আমার লম্বের সমীকরণ। অবশ্যই এখানে আপনার চিহ্নটা আসবে, মডুলাস চিহ্নটা আসবে, অর্থাৎ প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস থাকবে না আর কি। এরপরে এখানে তাহলে এইটার সাথে কম্পেয়ার করলে a এখানে কত আসছে 1, b হলো 2, c হলো 2। এই যে দেখুন সেই অনুসারে কিন্তু আমরা এখানে বসালে কিন্তু আমরা লম্ব দূরত্বটা পেয়ে গেলাম। SP এর ক্ষেত্রে আমরা জানি সূত্রটা কি, √x1 - x2² + y1 - y2²। তো এই সূত্র অনুসারে আমরা এখানে দেখুন বসাইলাম, এখানে একটা হলো এই px, y এবং আরেকটা হলো আপনার কি এই উপকেন্দ্র -4, -1। দেখুন এরপরে a + b² এর ফর্মুলা আমরা জানি, a + b² মানে হলো a² + twice ab + b²। ফর্মুলা বসানোর পরে ভিতরে জাস্ট ক্যালকুলেশন করলেই আপনি কিন্তু এসপিটা পাবেন। এরপরে এটাকে আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে √টা উঠে যাচ্ছে। তো SP = PM আমরা জানি, তো এবার উভয় পাশে আমরা স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করে দিলে আমরা SP² এর ভ্যালু এই যে এইটা, এবং PM² এর ভ্যালু আমরা এখানে বের করছি যেটা সেটা। তো এরপরে আমরা কি করলাম,
আমরা জাস্ট স্কোয়ারটা করে ফেললাম। স্কোয়ার করার পরে এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস টোয়াইস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটার মধ্যে তাহলে বসালেন, বসানোর পরে এখানে যখন 5d8 পুরোটাকে আমরা গুণ করবো, 5d সাইড চেঞ্জ করা হয়েছে এবং এখানে যখন ওই ফর্মুলাটা আমরা ইউজ করছি করার পরে আমরা সাইড চেঞ্জ করবো, সাইড চেঞ্জ করে আমরা যোগ বিয়োগ যেগুলো করা যায় সব কিছু করলেই আমরা কিন্তু পরাবৃত্তের যে সমীকরণটা সেটা পেয়ে যাব। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি যে আপনাকে এরকম একটা সমীকরণ দিতে পারে, অথবা এটা ইচ্ছে করলে সাধারণ রূপে প্রকাশ করেও দিতে পারে, দিয়ে বললো এটা উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইত্যাদি সবকিছু বের করো। তা এইটাকে আমরা এইরকম প্রশ্ন কিন্তু একটু আগেই আমরা সলভ করে এসেছি। জাস্ট এখানে আমরা সাধারণ সিস্টেম অনুসারে করব, মানে 5 স্কোয়ার মানে 25 এবং 4 স্কোয়ার মানে 16, এবং সেখান থেকে আমরা a b এর ভ্যালুটা আমরা পাচ্ছি a গ্রেটার দেন b, অর্থাৎ জিনিসটা কিন্তু এরকম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা e ইকুয়াল আমরা জানি √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার, যখন এই ফর্মুলা অনুসারে আসবে আর কি, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হলো 1, এই ফর্মুলা অনুসারে ই ইকুয়াল এটা আসলো। তো বি এর ভ্যালু এ, বি স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ারের ভ্যালু বসাইলেন, বসানোর পরে ক্যালকুলেশন করলে পাবো উৎকেন্দ্রদ্বয় হলো প্লাস মাইনাস a, 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b স্কোয়ার ডিভাইডেড বাই a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x ইকুয়াল প্লাস মাইনাস a e, নিয়ামকের সমীকরণ হলো x ইকুয়াল প্লাস মাইনাস a e। জাস্ট ভ্যালুগুলো বসাই দিচ্ছেন এখানে, আর কিছু না, এখানে জাস্ট খুবই সোজা জিনিসগুলো। জাস্ট আপনাকে এই যে সূত্রগুলো মনে রাখতে হবে, আবার বলতেছি সূত্রগুলো মনে রাখতে পারলে বাকিটা আপনার খুব ইজিলি করে ফেলতে পারবেন। পরবর্তী প্রশ্নে দেখি, একটা সমীকরণ দিয়ে বলছে এটার পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ বের করা। তো পরাবৃত্তের যেহেতু বলছে, তাহলে আমাদের এটা পরাবৃত্তের সমীকরণ অনুসারে আমাদের সাজাতে হবে। তো সাজানোর জন্য আমরা কি করলাম, আমরা সেটাকে প্রথমে সাইড চেঞ্জ করে ফেললাম। দেখুন এই যে এটাকে সাইড চেঞ্জ করে ফেলা হয়েছে এবং 16 যোগ করা হয়েছে উভয় পাশে, কারণ এটাকে আমরা জানি যে সেখানে এই পরাবৃত্তের সমীকরণটা x স্কোয়ার ইকুয়াল টু 4ay আকারে আমাদের প্রকাশ করতে হবে। তো এখন তাহলে কেন 16 যোগ করলাম, কারণ সেক্ষেত্রে আমরা দেখতেছি a স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার আমরা ফর্মুলা, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার আমরা দিতে পারতেছি, আর এখানে 4 কমন নিলে 4 × y মাইনাস b হচ্ছে। তাহলে এখন তাহলে x স্কোয়ার ইকুয়াল 4ay হলে এই যে দেখুন বড় হাতের x ধরলাম এবং এইটাকে আমরা বড় হাতের y ধরলাম, তাহলে সেখানে আমরা তাহলে এই জায়গায় এই যে বড় হাতের y মানে y মাইনাস 5 এবং বড় হাতের x মানে হলো x মাইনাস 4। তো এখন 1 নম্বর সমীকরণকে এই যে x স্কোয়ার ইকুয়াল 4ay এটার সাথে আমরা তুলনা করব, তুলনা করলে আমরা সেখানে পাচ্ছি যে 4a সমান হচ্ছে, দেখুন y সহগ এখানে 4a, এবং আমরা যেটা বের করছি সেখানে কিন্তু আমরা এই যে এইখানের মধ্যে দেখতেছি y সহগ হলো 4, তার মানে 4a সমান 4, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 1। তো a ইকুয়াল যদি 1 হয় তাহলে এখন আমরা এক এক করে সবগুলো লিখি। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, তো x এবং y ইকুয়াল 0, তার মানে এখন বড় হাতের x মানে ছোট হাতের x মাইনাস 4, বড় হাতের y মানে ছোট হাতের y মাইনাস 5, অর্থাৎ x ইকুয়াল 4 এবং y ইকুয়াল হলো 5। তারপরে উপকেন্দ্র 0, a, তো 0, a যেহেতু, তার মানে এই যে 0 x এর জায়গায় 0 এবং y এর ভ্যালু কত a, তো x এর ভ্যালু জায়গায় x মাইনাস 4, y এর জায়গায় y মাইনাস 5, তারপর জাস্ট সাইড চেঞ্জ করলাম, তাহলে কিন্তু আমরা x y এর ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ উপকেন্দ্র পেলাম। তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4a, তো 4a মানে এর ভ্যালুটা আমরা জানি 1, 4 এর সমান 4। অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল 0, তো বড় হাতের x মানে ছোট হাতের x মাইনাস 4, অর্থাৎ x ইকুয়াল টু 4 আসতেছে। নিয়ামকের সমীকরণ y প্লাস a ইকুয়াল টু 0। তারপরে আপনারা দেখতেছেন এই সবগুলো জাস্ট ভ্যালুগুলো আমরা বের করে ফেললাম, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। নেক্সট প্রশ্নে আমরা যাই, একটা উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে যার উপকেন্দ্র, নিয়ামক এবং উৎকেন্দ্রিকতা দেয়া আছে। তাহলে ঠিক আছে, আমরা প্রথমে লিখে নিই কি কি দেওয়া আছে এবং একটা বিন্দু পি এক্স কমা ওয়াই নেই, যেটা হলো আপনার উপবৃত্তের উপর একটা বিন্দু। তো এখন পি এম তাহলে কি হবে, অর্থাৎ আপনার এই যে পি এর সাথে আপনার এই যে নিয়ামক রেখা যেটা, সেটার উপর লম্ব দূরত্বটা আমরা বের করে নিলাম। লম্ব দূরত্ব কেমন করে বের করে, ইকুয়েশন আমরা আগেও বলছি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইটা, এবং এখানে হলো একটা পরমান চিহ্ন আসে আর কি, কারণ লম্ব সবসময় পজিটিভ হয়। তো সেখান থেকে এসপিটাও তাহলে আমরা বের করতে পারবো, কারণ এসপিটাও হলো কি হবে, এস এবং পি এর মধ্যকার দূরত্ব। এস হলো এই উপকেন্দ্র এবং পি হলো এক্স কমা ওয়াই বিন্দুটা। তো এটার মধ্যে কি হয়, √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ারের ফর্মুলা হয়, এবং এসপি ইকুয়াল হলো ই ইন্টু পিএম, এটা হলো আমার ফর্মুলা উপবৃত্তের ক্ষেত্রে। ই এর ভ্যালুটা এখানে আমার দেওয়া আছে, এবং এসপি এবং পিএমটা আমরা তো এখানে বের করে ফেললাম। যদি আমরা স্কোয়ার করে ফেলি, স্কোয়ার করলে আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা স্কোয়ার করছি। তারপর স্কোয়ারের ভ্যালুটা আমরা বসালাম, এটা এই যে হোল রুটটা কাটা গেল,
এবং এখানে দেখুন স্কোয়ার হয়ে গেলো সবগুলো। এরপরে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস টোয়াইস bc প্লাস টোয়াইস c, জাস্ট সবগুলো ভ্যালুগুলো বসালেন। তারপরে এখানে কি সাইড চেঞ্জ করে ফেললাম আমরা। তো এই যে দেখুন প্লাস মাইনাস টু রুট টু হোল স্কোয়ার, রুট এবং স্কোয়ার কাটা গেল, এই টুটা এখানে চলে আসলো। তারপরে দেখুন গুণ করে ফেলতেছি, গুণ করে যোগ বিয়োগ করার পরে আমরা কিন্তু ফাইনালি যেটা পাবো সেটাই হলো আমাদের উপবৃত্তের সমীকরণ। এখন তাহলে আপনাদের জন্য কিছু প্র্যাকটিসের জন্য আমি অঙ্ক দিলাম, সবগুলো অঙ্ক মোটামুটি একই রকম, যার সূত্রগুলো আপনাদের যদি মোটামুটি মনে থাকে ভালো মতো, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আপনাদের আশা করি এতক্ষণ ক্লাস করে ভালো লেগেছে। আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের জানাবেন, এবং আপনাদের জন্য একদম ফাইনালের জন্য একটা অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের একটা শর্ট সাজেশন দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন আপনারা কিন্তু কিছু কিছু প্রশ্ন এখানে পরে দেওয়া আছে, এবং কিছু কিছু প্রশ্ন আপনাদের জন্য আমি রেখেছি বাড়ির কাজের জন্য। তো বাড়ির কাজ আপনারা সবাই নিজেরা করবেন, এবং বাড়ির কাজ করার পরে আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। আমাদের কিউএ সেকশন, আমরা আপনাদের জন্য 24 আওয়ার্স 7 ডেজ আসি, এবং আমাদের ক্লাসের উপর আপনারা ফিডব্যাক দিবেন যে কিভাবে করলে আরও বেশি এটা ভালো করা যায় আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।